জীবন আমাকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছে, গরিব মানুষের ইচ্ছে থাকতে নেই, ভালোবাসা থাকতে নেই, আর কাঁদারও অধিকার থাকে না। কারণ গরিব মানুষ কাঁদলে কেউ চোখের পানি দেখে না, সবাই শুধু দুর্বলতা দেখে। তাই আমি কাঁদতে ভুলে গেছি, চুপচাপ সহ্য করতে শিখে গেছি। নিজের ব্যথাগুলো বুকের ভেতর পাথরের মতো চেপে রাখতে শিখে গেছি। খুব ইচ্ছে করত একদিন কেউ আমার মুখের হাসিটা না, আমার ভেতরের কষ্টটা দেখুক, কেউ জিজ্ঞেস করুক আমি কেমন আছি। কিন্তু এই শহরে সবাই শুধু মানুষটার প্রয়োজন দেখে, মানুষটার অনুভূতি না। তাই এখন আর কিছু চাই না, না কারো মায়া, না কারো ভালোবাসা। শুধু চাই একদিন যেন এই জীবনটা প্রমাণ করে দিতে পারি, অবহেলিত মানুষগুলোও একদিন নিজের কষ্টকে শক্তি বানিয়ে দাঁড়াতে পারে। নিলয় রেস্টুরেন্টের ভিতরে চেয়ারে বসে কথাগুলো ভাবছিল। জীবন সত্যি অদ্ভুত। আমরা যা চাই তার বিপরীতে সব ঘটে, মন মতো আর কিছু হয় না। নিলয় বসে বসে নিজের কষ্টের খাতা খুলে বসেছিল, তখনই তার কানে ম্যানেজারের ডাক এলো। এই নিলয়, একটা ডেলিভারি আছে, যা পৌঁছে দিয়ে আয়। এখন এত রাতে? হ্যাঁ, একটু কষ্ট করে দিয়ে আয়, হয়তো দরকার খুব। নিলয় হাতের ঘড়ির দিকে তাকালো। রাত 12টা। যেতে নিশ্চয়ই আরো সময় লাগবে। এত রাতে কে অর্ডার করে আল্লাহ জানে। নিলয়ের ভাবনার মাঝে ম্যানেজার বলল, যা না ভাই, বড় অর্ডার, বেশ কিছু টাকা পাওয়া যাবে এই শেষ সময়ে। তাই বলে এত রাতে? আরে ভাই, একটু বুঝো না, আজ সারাদিন তেমন কোনো অর্ডার ছিল না। এই অর্ডারটা যা লাভ হবে তাতেই আজকের দিনের হিসাবটা কিছুটা মিলবে। তুই না গেলে আর কাউকে পাঠানোর উপায় নেই। প্লিজ নিলয়, শেষবারের মতো কষ্ট করে একটা পৌঁছে দিয়ে আয়। নিলয় চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, শরীর জুড়ে ক্লান্তি, আর মনের ভেতর জমে থাকা অদ্ভুত এক অনিচ্ছা। সারাদিন শহরের এক মাথা থেকে আরেক মাথা ছুটে বেড়ানোর পর এই রাতের শেষে তার আর কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু অভাব নামে জিনিসটা মানুষকে নিজের ইচ্ছের বিরুদ্ধে হাঁটতে শিখিয়ে দেয়। যেখানে ক্লান্ত শরীর থামতে চায়, সেখানে পেটের দায় মানুষকে আরও রাস্তায় নামিয়ে দেয়। দেখ, ঠিকানাটা একটু অদ্ভুত ঠিকই, কিন্তু লোকটা আগে পেমেন্ট করে বলেছে তুই খাবার বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে চলে আয়। বেশি কথা বলবি না, বেশি দাঁড়াবি না। হুম, ঠিক আছে, যাচ্ছি। নিলয় আর কিছু বলল না, চুপচাপ কাউন্টারের উপর রাখা খাবারের বড় প্যাকেটটা হাতে তুলে নিল। তারপর ধীর পায়ে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এলো। রাত তখন অনেক গভীর। শহরের ব্যস্ত রাস্তাগুলো প্রায় ফাঁকা। কোথাও হালকা আলো, কোথাও অন্ধকার, কোথাও কুকুরের ডাক, কোথাও হিমেল রাতের বাতাস। নিলয় নিজের বাইকের সামনে দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকালো। অদ্ভুতভাবে বুকের ভেতরটা হঠাৎ কেমন অস্বস্তি করে উঠল। মনে হলো এই রাতটা যেন স্বাভাবিক না, কিছু একটা অদ্ভুত অপেক্ষা করছে সামনে। তবু সে কিছু ভাবলো না, চুপচাপ বাইকে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। এক ঝটকায় বাইকটা রাতের ফাঁকা রাস্তায় ছুটে গেল। শহরের আলো ধীরে ধীরে কমতে লাগলো। পাকা রাস্তা ছেড়ে বাইক ঢুকে পড়ল নির্জন অচেনা এক পথে। দুই পাশে অন্ধকার, ভাঙ্গা দেওয়াল, ঝোপঝাড় আর ফাঁকা গুদাম ঘর। লোকালয় পেরিয়ে জায়গাটা যত গভীরে যাচ্ছিল, নিলয়ের ভুরু তত কুঁচকে যাচ্ছিল। এমন জায়গায় কেউ খাবার অর্ডার করে, তাও আবার রাত 12টায়? নিলয় ধীরে ধীরে বাইক থামালো। সামনে বিশাল এক গোডাউন, পুরনো অন্ধকার, চারপাশে শুনশান নীরবতা। শুধু ভেতর থেকে ভাসছে অস্পষ্ট কিছু শব্দ। নিলয় চারপাশে একবার তাকিয়ে নিচু গলায় বলল, এত রাতে এখানে কে অর্ডার করলো? বুকের ভেতর অকারণ একটা চাপা অস্বস্তি নিয়ে নিলই খাবারের প্যাকেট হাতে গোডাউনের ভেতর ঢুকলো। ভিতরে ঢুকতেই তার চোখ কুচকে গেল। চারপাশে কয়েকটা টেবিল, টেবিলের উপর মদের বোতল, সিগারেট, গাঁজার প্যাকেট আর ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা কিছু জিনিস। চার পাঁচটা ছেলে বসে আছে, কারোর হাতে সিগারেট, কারোর হাতে বোতল, কারোর চোখে মাতাল নেশা। দেখে বোঝা যায় ভালো কোনো কাজ তারা করছে না। নিলয় ভুরু কুচকে দাঁড়িয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য বিরক্তি ফুটে উঠল। তারপর নিজেকে সামলে স্বাভাবিক গলায় বলল, আপনাদের ডেলিভারি? ছেলেগুলো খাবারের প্যাকেটের দিকে এমনভাবে তাকালো যেন বহুক্ষণ না খেয়েছিল। একজন টেবিল থেকে উঠে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। দে, এখানে দে।
আগের টাকা দিন। নিলয়ের কথা শুনে ছেলেগুলো একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে উঠল। হাসিটা স্বাভাবিক না, বরং তাচ্ছিল্যে ভরা, নোংরা আর অস্বস্তিকর। আরেকজন ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনে এসে দাঁড়ালো। কিসের টাকা? অর্ডারের টাকা। কোনো টাকা টোকা দিব না, মাল দে, খিদে লাগছে। নিলয়ের চোখ মুখ সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। সারাদিনের ক্লান্তি, অভাব, অপমান সব সে সহ্য করতে পারে, কিন্তু নিজের পরিশ্রমের জিনিস কাউকে বিনা পয়সায় তুলে দেওয়ার মতো মানুষ সে না। সে খাবারের প্যাকেটটা নিজের হাতে শক্ত করে ধরে ঠান্ডা গলায় বলল, টাকা না দিলে খাবার পাবেন না। মুহূর্তেই গোডাউনের ভিতর পরিবেশ বদলে গেল। ছেলেগুলোর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখে ফুটে উঠল বিরক্তি। একটা সাধারণ ডেলিভারি বয় তাদের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছে, বিষয়টা যেন তারা সহজভাবে নিতে পারল না। একজন সিগারেট ছুঁড়ে ফেলে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। বেশি কথা বলিস না, যা বলেছি চুপচাপ মাল রেখে চলে যা। আমি খাবার দিতে এসেছি, ফ্রি সার্ভিস দিতে না। টাকা দিন, খাবার নিন, না হলে আমি চলে যাচ্ছি। নিলয়ের গলায় ভয় ছিল না, বরং অদ্ভুত এক ঠান্ডা দৃঢ়তা ছিল, যেটা দেখে ছেলেগুলো এবার সত্যি চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর হঠাৎ একজন টেবিলে হাত মেরে দাঁড়িয়ে উঠল। ওই একটা ডেলিভারি বয় হয়ে আমাদের সাথে দরাদরি করছিস? পরিস্থিতি মুহূর্তে গরম হয়ে উঠল। নিলয় বুঝে গেল এখান থেকে শান্তিতে বের হওয়া এত সহজ হবে না। দরাদরি না, যা পাও না শুধু সেটাই চাইছি। সারাদিন খেটে মানুষের দরজায় দরজায় খাবার পৌঁছে দেই, ভিক্ষা চাই না। খাবারের দাম দিন, খাবার নিন, এতটুকুই বলেছি। নিলয়ের গলায় রাগ ছিল না, ছিল ঠান্ডা করা অদ্ভুত এক স্থিরতা। যে স্থিরতা সাধারণ মানুষের মধ্যে থাকে না, যে স্থিরতা আসে অনেক কিছু চুপচাপ সহ্য করতে করতে। ছেলেটা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। হাসিটা ছিল অবহেলার, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে মানুষই মনে করছে না। দেব না টাকা, কি করবি? চারপাশে বাকিরাও হেসে উঠল। কারোর হাতে সিগারেট, কারোর চোখে নেশা, কারোর ঠোঁটে নোংরা দাঁত ছিল। তারা ভাবছে সামনে দাঁড়িয়ে আছে একটা সাধারণ ডেলিভারি বয়। দুটো ধমক, দুটো গালি, একটু ভয় দেখালেই খাবার ফেলে লেজ গুটিয়ে পালাবে। নিলয় ধীরে ধীরে খাবারের প্যাকেটটা আরো শক্ত করে ধরল। তার চোখে মুখে এবার স্থির, অস্বাভাবিক ঠান্ডা। কিছুই না, খাবার নিয়ে চলে যাব। নিলয়ের উত্তর শুনে ছেলেগুলো এবার জোরে জোরে হেসে উঠল। একজন সামনে এগিয়ে এলো, তার চোখে নেশা, মুখে দাঁত ছিল, গলায় জোর। খাবার তো ফিরিয়ে নিতে পারবি না মামা। অবশ্যই পারবো। এত সহজে ঢুকেছিস, এত সহজে বের হতে পারবি ভাবছিস? ছেলেটা এবার নিলয়ের হাত থেকে খাবারের প্যাকেট টান দিতে গেল। নিলয় এক ঝটকায় হাত সরিয়ে নিল। তার চোখে এবার বিরক্তি স্পষ্ট, মাথার রগ ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে। হাত সরান, শেষবারের মতো ভালোভাবে বলছি। কিন্তু মাতাল, নোংরা, উচ্ছৃঙ্খল ছেলেগুলো ভালোভাবে কিছু বোঝার অবস্থায় ছিল না, বরং তারা আরো কাছে এগিয়ে এলো। চারিদিক থেকে ঘিরে ধরল নিলয়কে। একজন কাঁধে ধাক্কা দিল, আরেকজন খাবারের প্যাকেটে হাত দিল, আর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এবার দাঁত বের করে হেসে বলল, এত তেজ দেখাস না, ডেলিভারি বয় হয়েই থাক। নিলয় চুপ, একদম চুপ। তার চোখের ভেতর জমে উঠছে ভয়ঙ্কর নীরবতা। ছেলেটা আবারও বলল, কিরে, চুপ মেরে গেলি নাকি? কথা শেষ না করে ছেলেটা নিলয়ের মাকে তুলে নোংরা গালি দিল। এক সেকেন্ড, শুধু এক সেকেন্ড, তারপর সবকিছু বদলে গেল। নিলয়ের মুখের সমস্ত অভিব্যক্তি এক নিমিষেই মুছে গেল। না রাগ, না চিৎকার, না উত্তেজনা, শুধু এক ভয়ঙ্কর নীরবতা। যে নীরবতা ঝড় আসার আগেই। নিলয় ধীরে ধীরে মাথা কাত করল, তারপর খুব শান্তভাবে কোমরের কাছে হাত নিল। ছেলেগুলো প্রথমে বুঝতেই পারল না, মুহূর্তের ভেতর নিলয়ের কোমর থেকে বেরিয়ে এলো একটা কালো পিস্তল। সবাই থমকে গেল। এটা কথা শেষ হওয়ার আগেই গুলির শব্দে পুরো গোডাউন কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কপাল ভেদ করে গুলি বেরিয়ে গেল। সে শব্দ করতে পারল না, চোখ বড় করে সোজা মেঝেতে লুটিয়ে পড়ল। এক সেকেন্ড আগেও যে ছেলেটা দাঁড়িয়ে হাসছিল, এক সেকেন্ড পর সে নিথর। চারপাশ মুহূর্তেই জমে গেল। কারোর হাতে ধরা বোতল পড়ে ভেঙে গেছে, কারোর মুখ থেকে সিগারেট পড়ে গেল, কারোর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নেশা এক সেকেন্ডেই উড়ে গেল সবার। ছেলেগুলো কাঁপতে কাঁপতে দুপা পিছিয়ে গেল, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। মুহূর্তের আগেও যাকে তার ডেলিভারি বয় ভাবছিল, এখন তার হাতের পিস্তল আর চোখের দিকে তাকিয়ে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। একজন হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল।
ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভাই, চিনতে পারি নাই। ভুল হয়েছে ভাই, মাফ করে দেন। নিলয় নির্বিকার, তার মুখে না রাগ না দয়া না করুণা, শুধু ঠান্ডা নির্মম শূন্যতা। সে ধীরে ধীরে নিচে তাকালো তার পাঞ্জাবি জড়িয়ে ধরা ছেলেটার দিকে, তারপর বরফ শীতল গলায় বলল, আমার ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নাই। পরের কয়েক সেকেন্ড গোডাউনের ভেতর শুধু গুলির শব্দ শোনা গেল, ঠাস ঠাস, একটা দুইটা তিনটা। কয়েক সেকেন্ড আগেও যেখানে মাতাল হাসি ছিল সেখানে এখন শুধু নিথর দেহ পড়ে আছে। সব শেষ করে নিলয় একবার চারপাশে তাকালো, তার নিঃশ্বাস স্বাভাবিক, চোখ শান্ত, মুখে কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। সে ধীরে ধীরে পিস্তলটা আবার কোমরে গুজে রাখলো, মেঝে থেকে খাবারের প্যাকেটটা তুলে নিল, একবার নিজের জামার ভাঁজ ঠিক করলো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়ে গোডাউন থেকে বেরিয়ে এলো। বাইরে তখনও রাত আগের মতোই নীরব, হালকা বাতাসে বইছে, দূরে কুকুর ডাকছে, শহর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর নীলই খাবারের প্যাকেট হাতে একদম স্বাভাবিক মুখে নিজের বাইকে উঠে চলে গেল, যেন কিছুই হয়নি। রাতের শহর তখনও আগের মতোই নির্লিপ্ত, কোথাও কিছু থেমে নেই, কোথাও কিছু বদলায়নি, শুধু বদলে গেছে কয়েকটা মানুষের শ্বাস নেওয়ার অধিকার। আর নিলয়, সে যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক মুখে বাইক চালিয়ে আবারও ফিরে এলো রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের ঝাঁপ এখনো পুরোপুরি নামানো হয়নি, ভিতরে অল্প আলো জ্বলছে। ম্যানেজার কাউন্টারের সামনে দাঁড়িয়ে হিসেব লিখছিল, নিলয়কে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে সে অবাক হয়ে তাকালো। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি কেন? নিলয় একদম স্বাভাবিক ভঙ্গিতে বাইক স্ট্যান্ডে রাখলো, হাতে ধরা খাবারের প্যাকেটটা কাউন্টারের উপর রেখে শান্ত গলায় বলল, কোথায় যে পাঠান ভাই, ওরা খাবার নিবে না বলল। ম্যানেজার বিরক্ত হয়ে কপালে হাত ঠেকালো, তার মুখে রাগ, বিরক্তি আর অসহায়তা একসাথে জমে উঠেছে। ধুর সাই, এইসব জাউরা মানুষগুলো না নিজেরা অর্ডার দিবে, আবার মানুষকে উল্টো ঝামেলায় ফালাইয়া দিবে। তোর এত রাতে এত দূর যাওয়া অযথা কষ্ট হইল। নিলয় হালকা করে হাসলো, খুব ছোট্ট, খুব শান্ত, অদ্ভুত এক হাসি, যে হাসির মানে কেউ বুঝবে না। সে কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে নিচু গলায় বলল, আগে কষ্ট লাগতেছিল, এখন সুখ সুখ লাগতেছে। ম্যানেজার ভুরুকুচকে নিলয়ের দিকে তাকালো, কথাটার মানে ঠিক বুঝলো না, কিন্তু ক্লান্ত রাতের শেষে আর কিছু জিজ্ঞেসও করলো না। যা, বাসায় যা, অনেক রাত হয়েছে। যাই, মা অপেক্ষা করছে। এই একটাই জায়গা যেখানে কেউ তার জন্য সত্যি অপেক্ষা করে, না টাকার জন্য, না প্রয়োজনের জন্য, না স্বার্থের জন্য, শুধু তার ফেরার অপেক্ষা। নিলয় খাবারের প্যাকেট হাতে নিয়ে হেলমেট পরে চুপচাপ বাইকে উঠে বসলো, তারপর ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রাত তখন 1:30 ছুঁইছি, শহরের বড় বড় বিল্ডিংয়ে আলো ঝলমলে রাস্তা, দামি গাড়ির শব্দ পেছনে পড়ে রইল। বাইক ঢুকে গেল সরু গলি, ভাঙ্গা রাস্তা, অচেনা অন্ধকার পেরিয়ে এক সাধারণ এলাকায়, যেখানে কোনো উঁচু দালান নেই, নেই চোখ ধাঁধানো আলো, নেই শহরের চাকচিক্য। এখানে শুধু ছোট ছোট ঘর, টিনের চাল, পুরনো দেওয়াল আর ক্লান্ত মানুষের নিঃশব্দ বেঁচে থাকা। নিলয় বাইক থামালো একটা ছোট্ট সাধারণ বাড়ির সামনে, একতলা পুরনো বাসা, দেওয়ালের রং উঠে গেছে, বারান্দার গিল পুরনো, দরজার পাশে ছোট্ট টবের শুকিয়ে যাওয়া গাছ। বাড়িটা খুব সাধারণ, কিন্তু এই সাধারণ ঘরটাই তার পৃথিবীর সবচেয়ে আপন জায়গা। নীলয় দরজার সামনে এসে ধীরে ধীরে নক করলো, একটু পর দরজা খুলে গেল। দরজার ওপাশে তার মা, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, ঘুমহীন ক্লান্ত অপেক্ষা, তবুও ছেলেকে দেখার পর এক মুহূর্তে নরম হয়ে যাওয়া মায়া। এত দেরি করলি বাবা? কতক্ষণ ধইরা বসে আছি। নিলয়ের মুখটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। সারাদিনের ক্লান্তি, রাতে নীরবতা, ভেতরে জমে থাকা সব কঠিনতা এই এক নারীর সামনে এসে যেন একটু একটু করে গলে যায়। নিলয় জুতো খুলে ভেতরে ঢুকতে ঢুকতে শান্ত গলেই বলল, কাজ ছিল মা, দেরি হয়েছে একটু। আমি জানি কাজ ছিল, তাই বইসা আছি না খাইয়া। তোকে ছাড়া খাবো কেমনে? নিলয় থেমে গেল, এক মুহূর্ত চুপ মেরে মায়ের দিকে তাকিয়ে রইল। এই পৃথিবীতে হয়তো একমাত্র এই মানুষটাই তার ফিরে আসার জন্য না খেয়ে বসে থাকতে পারে। নিলয়ের বুকের ভেতরটা হঠাৎ কেমন ভারী হয়ে উঠল। সে হাতে ধরা খাবারের প্যাকেটটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে ধীরে বলল, চলো মা, আজ একসাথে খাই। ঘরের ভেতরটা ছোট্ট, সাধারণ, একদমই সাদামাটা। একটা পুরনো টেবিল, দুইটা চেয়ার,
কোণায় রাখা ছোট্ট ফ্রিজ দেওয়ালে টাঙ্গানো পুরনো ঘড়ি, যার কাঁটা তখন গভীর রাতের গল্প বলছে। তবু এই ছোট্ট ঘরটার ভেতর এমন এক শান্তি আছে যেটা শহরে বড় বড় অট্টালিকাতেও মেলে না। নিলয় চুপচাপ খাবারের প্যাকেট খুলে প্লেটে খাবার বাড়তে লাগলো। ভাত, মাংস, একটু সালাদ, সাধারণ খাবার, কিন্তু মায়ের সঙ্গে বসে খাওয়ার জন্য এটাই যেন পৃথিবীর সেরা আয়োজন। মা চুপচাপ ছেলের দিকে তাকিয়ে ছিলেন, চোখে মায়া, মুখে চিন্তা, কণ্ঠে জমে থাকা অগণিত না বলা প্রশ্ন। শেষে ধীরে ধীরে বললেন, এত দেরি হইল কেন বাপ? নিলয় হাতের প্লেটটা মায়ের সামনে নামি শান্ত গলায় বলল, ডেলিভারি ছিল মা, একটু দূরে যেতে হয়েছিল। রাইত কইরা আর যাইস না বাবা, আমার বুক ধরপড় করে। যতক্ষণ তুই বাসায় না ফিরিস ততক্ষণ আমার মন শান্তি পায় না। নিলয়ের চোখ এক মুহূর্তের জন্য নরম হয়ে এলো। পৃথিবীতে হাজার মানুষ তার দিকে তাকিয়েছে, কেউ তাকে ব্যবহার করেছে, কেউ অবহেলা করেছে, কেউ প্রয়োজন শেষ হলে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এই একজন মানুষ শুধু তার ফেরা চাই। নিলয় মায়ের দিকে তাকিয়ে হালকা গলায় বলল, আচ্ছা মা, তুমি বসো, আমি হাত মুখ ধুইয়ে আসি। মা মাথা নেড়ে চুপ করে বসে রইলেন। নিলয় ধীরে ধীরে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিল। ঠান্ডা পানি গড়িয়ে পড়ল কপাল বেয়ে, চোখ বেয়ে, গাল বেয়ে। আয়নার সামনে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল সে, মুখটা শান্ত, স্বাভাবিক, এতটাই স্বাভাবিক যেন এই রাতের সঙ্গে তার কোনো অস্বাভাবিক সম্পর্ক নেই। কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো, চুলের ডগা ভেজা, চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। সে এসে মায়ের সামনে বসলো, প্লেটটা নিচের দিকে টেনে নিয়ে হাত দিয়ে খাবার মেখে ছোট্ট করে তুলে মায়ের মুখের সামনে ধরলো। মুখ খোলো মা। তুই আগে খা বাবা। আমি পরে খাইতেছি, আগে তুমি। মা মৃদু হেসে ছেলের হাত থেকে লোকমাটা খেলেন, তারপর একইভাবে আরেক লোকমা তুলে নিলয়ের দিকে দিলেন। ছোট্ট ঘরটার ভেতর গভীর রাতের নীরবতা মিশে এক মায়ের মায়া আর এক ছেলের নীরব ভালোবাসা। নিলয় মাকে খাইয়ে দিল, মা নিলয়কে খাইয়ে দিলেন। দুজনের কেউ তেমন কথা বলল না, কিন্তু নীরবতার মাঝেও যে শান্তি ছিল তার শব্দের চেয়েও গভীর। খাওয়া শেষ হতে হতে রাত আরো গভীর হলো। চারপাশ নিস্তব্ধ, শহর ঘুমিয়ে গেছে, আকাশে রাত ঝুলে আছে নিঃশব্দে। মা ঘুমিয়ে পড়েছেন। নিলয় নিজের ছোট্ট ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল। ঘর অন্ধকার, সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে, জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাস পর্দা নাড়িয়ে দিচ্ছে। নিলয় দুই হাত মাথা নিচে দিয়ে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল। চোখে ঘুম নেই, মুখে অদ্ভুত এক নীরবতা। মাথার ভেতর যেন আগামী সকালের দৃশ্যটা স্পষ্ট ভেসে উঠছে। সকাল হতেই শহরের বড় বড় নিউজ পোর্টাল, টিভি চ্যানেল, অফলাইন পেজ সবখানে একটাই খবর ছড়িয়ে পড়বে, গুদামঘরে 5 জনের লাশ, রহস্যময় হত্যাকাণ্ডে চাঞ্চল্য, নগর জুড়ে আতঙ্ক। কে বা কারা জড়িত এখনো অজানা। পুলিশ আসবে, মিডিয়া আসবে, হইচই হবে, শোরগোল হবে, অনেক প্রশ্ন উঠবে, কিন্তু উত্তর কেউ পাবে না। কে মেরেছে, কেন মেরেছে, কিভাবে মেরেছে, কেউ জানবে না। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে নিলয়ের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চিলতে হাসি ফুটে উঠল, শান্ত, নীরব, অদ্ভুত। তারপর চোখ বন্ধ করে সে নিঃশব্দে হাসল। পরের দিন সকালটা শুরু হলো অন্য সব সাধারণ দিনের মতোই। সূর্যের আলো উঠবে, মানুষ ঘুম থেকে জাগলো, শহর আবার নিজের ব্যস্ততায় ছুটতে শুরু করলো। কিন্তু সকাল গড়াতেই পুরো শহরের বাতাসে ছড়িয়ে পড়ল নতুন এক শোরগোল। চায়ের দোকান, রাস্তার মোড়, লোকাল বাস, অফিসের টেবিল, মোবাইলের স্ক্রিন, সবখানে একটাই খবর, বড় বড় নিউজ হেডলাইন, চোখ ধাঁধানো লাল অক্ষরে একটা সংবাদ। গুদাম ঘরে রহস্যজনকভাবে 5 যুবকের মরাদেহ উদ্ধার, নগর জুড়ে চাঞ্চল্য। কে বা কারা জড়িত এখনো অজানা। আরও এক হেডলাইন, মধ্যরাতে গুলির শব্দ কেউ শোনেনি, নির্জন গুদামে 5 খুন, আতঙ্কে পুরো শহর, আরও একসাথে 5 খুন, পরিকল্পিত নাকি গ্যাংতন্ত্র, রহস্য পুলিশ। টিভির পর্দায় ব্রেকিং নিউজ, মোবাইল স্ক্রিনে একের পর এক নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মানুষ ভয় পাচ্ছে, আলোচনা করছে, গল্প বানাচ্ছে, ধারণা দিচ্ছে। কেউ বলছে গ্যাং ওয়ার, কেউ বলছে ড্রাগ ডিলিংয়ের ঝামেলা, কেউ বলছে পুরনো শত্রুতা। কিন্তু সত্যটা শুধু একজনই জানে। নিলয় বাসার ছাদে দাঁড়িয়েছিল। সকালের নরম রোদ মুখে পড়ছে, হাতে ফোন, চোখ ফোনের স্ক্রিনে। নিউজ পোর্টালে হেডলাইনগুলো একটা পর একটা স্ক্রল করছে। তার মুখে কোনো ভয় নেই, না অস্থিরতা, না দুশ্চিন্তা, শুধু স্থির, শান্ত, অস্বাভাবিক এক নীরবতা, যেন খবরটা তার জন্য না,
যেন সে শুধু ৮-১০টা মানুষের মতোই এই খবর পড়ছে। ঠিক তখনই পেছন থেকে নরম মেয়েলি কণ্ঠ ভেসে এলো। নিলয় ভাই। নিলয় ফোন থেকে চোখ না সরিয়ে বুঝে গেল কে এসেছে। সে ধীরে ধীরে ফোনটা নামালো। পেছনে দাঁড়িয়ে বাড়িওয়ালার মেয়ে আঁখি। হালকা রঙের সালোয়ার কামিজ, খোলা চুল, চোখে স্পষ্ট জেদ, মুখে অভিমান মেশানো বিরক্তি। আঁখি ঠোঁট ফুলিয়ে সামনে এসে দাঁড়ালো। আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছেন না কেন? নিলয় একবার তার দিকে তাকিয়ে আবার ফোনে চোখ নামিয়ে শান্ত গলায় বলল, সময় পাই নাই। এটা কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে? একটা রিকোয়েস্ট একসেপ্ট করতে কয় সেকেন্ড লাগে জানেন? পরে করব। পরে না, এক্ষুনি করেন। আঁখি এক পা সামনে এগিয়ে এলো। চোখে বিরক্তি, কণ্ঠে অভিমান, আচরণে একরাশ জেদ। নিলয় পার ভুরু কুচকে ফোনটা পকেটে ঢুকিয়ে বলল। বিরক্ত করতেছো কেন? আঁখি থমকে গেলেও পিছু হটল না, বরং আরো এক পা সামনে এগিয়ে এসে দাঁড়ালো। আপনি বোঝেন না কেন? বলেই হঠাৎ আঁখি নিলয়ের হাত চেপে ধরল। নিলয় সঙ্গে সঙ্গে কড়া চোখে তাকালো। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। তার গলা ঠান্ডা, কিন্তু এবার কড়া। এসব ঠিক না। আঁখি কেঁপে উঠল, তবুও চোখ নামালো না। নিলয় নিচু গলেই বলল, তোমার বাবা জানলে আমাদের এই বাসা থেকে তাড়িয়ে দিবে। কেন বোঝেন না আমি আপনাকে পছন্দ করি? আঁখির চোখে এবার স্পষ্ট কষ্ট। কণ্ঠ নরম হয়ে এলো। অভিমান ভেঙে সেখানে জমল স্বীকারোক্তি। আঁখি ধীরে ধীরে বলল, আমি আপনাকে চাই। বাসায় যাও আখি। নিলয়ের গলাটা এবার আগের চেয়েও আরো ঠান্ডা, আরো কড়া, আরো স্পষ্ট। তার চোখে মুখে বিরক্তি, মুখে অনাগ্রহ, ভঙ্গিতে স্পষ্ট দূরত্ব। কিন্তু আঁখি যেন আজ সব কিছু ভুলে এসেছে। না লজ্জা, না ভয়, না সংকোচ, কিছুই যেন কাজ করছে না তার ভেতর। সে নিলয়ের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ল। যাব না। নিলয়ের চোয়াল শক্ত হয়ে উঠল। সে কয়েক সেকেন্ড আঁখির দিকে তাকিয়ে রইল। তারপর একদম নির্লিপ্ত গলায় বলল, তাহলে থাকো, আমি যাই। বলে নিলয় পাশ কাটিয়ে চলে যেতে চাইল। কিন্তু আঁখি আজ যেন ঠিক করে এসেছে, আজ সে না বলে ফিরবে না। নিলয় ঘুরে যাওয়ার আগেই আঁখি দ্রুত এগিয়ে এসে তার হাত চেপে ধরল। নিলয় বিরক্ত হয়ে হাত ছাড়াতে গিয়েও থেমে গেল। আঁখির চোখে তখন অদ্ভুত এক জেদ, অদ্ভুত এক কাপা সাহস, অদ্ভুত এক বেপরোয়া অনুভূতি। কেন এভাবে দূরে সরিয়ে দেন? কেন বোঝেন না আমি? কথাটা শেষ হওয়ার আগেই আঁখি হঠাৎ নিলয়ের শার্টের কলার চেপে ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। নিলয় কিছু বুঝে ওঠার আগেই আঁখি নিজের ঠোঁট ডুবিয়ে দিল নিলয়ের ঠোঁটে। এক মুহূর্ত, শুধু এক মুহূর্ত, সময় যেন হঠাৎ থেমে গেল। নিলয় পুরোপুরি স্থির, চোখ বিস্ফোরিত, মুখে স্পষ্ট হতভম্বতা। যেন জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে অপ্রস্তুত করে দিয়েছে। পরের সেকেন্ডে নিলয় হঠাৎ জোরে আঁখিকে সরিয়ে দিল। ছাদের নিস্তব্ধতায় থাপ্পড়ের শব্দটা যেন বাজলো। আঁকি এক ঝটকায় পাশে সরে গেল। গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখে বিস্ময়, কষ্ট, তবুও অদ্ভুতভাবে কোনো অনুশোচনা নেই। নিলয়ের বুক ওঠানামা করছে, চোখ রাগে জ্বলছে, চোয়াল শক্ত, কণ্ঠে জমাট রাগ। বেয়াদব মেয়ে, সাহস কত বড় তোমার! নিলয়ের চোখে এখন আর বিরক্তি নেই, এবার সেখানে স্পষ্ট রাগ। ধমক নয়, প্রচণ্ড রাগ। সে আঁখির দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, তোমার বাবারে জানিয়ে দিব সব। আঁখির চোখ ভিজে উঠেছে, গাল লাল হয়ে গেছে, তবুও সে কাঁদল না, পিছিয়েও গেল না, বরং গালে হাত রেখে নিলয়ের চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, যা খুশি করেন, তবুও আমি আপনাকে ভালোবাসি নিলয় ভাই। নিলয়ের চোখে মুহূর্তে আবার রাগের ঝলক উঠল। সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নিলয় রাগে গরম মুখ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পায়ের শব্দ ভারী, চোয়াল শক্ত, চোখে স্পষ্ট বিরক্তি। ছাদের সকালের আবহাওয়া তার মাথা ঠান্ডা করতে পারল না, বরং আঁখির বেপরোয়া আচরণ তার ভেতরে অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। এই মেয়েটা তাকে কেন বুঝতে চায় না? কেন বারবার তার জীবনের সীমারেখা ভাঙতে আসে? যেখানে সে নিজেই নিজের জন্য জায়গা রাখে না, সেখানে অন্য কারোর জন্য জায়গা হবে কিভাবে? নিলয় নিচে নেমে সোজা নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল, চোখ বন্ধ করে, মাথা নিচু করে বসে রইল কয়েক মিনিট। নিজেকে শান্ত করলো, রাগ গিলল, মুখ ধুয়ে নিল, তারপর যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক মুখে বেরিয়ে এলো। মা তখন টেবিলে খাবার সাজিয়ে বসে আছেন। আয় বাবা, খেয়ে যা। নিলয় চুপচাপ এসে টেবিলে বসলো। মা ভাত বাড়তে বাড়তে ছেলে মুখের দিকে তাকালেন। কি হইছে? মুখটা এমন গরম কেন?
কিছু না মা, গরম লাগতেছে। মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ছেলেকে তিনি চেনেন, এই চুপচাপ মুখের আড়ালে কিছু না কিছু লুকানো আছে, সেটা তিনি বুঝেন। তবুও জিজ্ঞেস করলেন না। সব মায়েরই একটা অদ্ভুত অভ্যাস আছে, অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে থাকেন। নিলয় চুপচাপ খেতে লাগলো। ভাত, ডাল, ভাজি, সাধারণ খাবার, কিন্তু তাড়াহুড়ো করে খাচ্ছে সে। মা ভুরু কুঁচকে বললেন, আস্তে খা, এত তাড়া কিসের? যেতে হবে এত সকালে কই যাবি? রেস্টুরেন্টে। কোনোই? হুম, ডেলিভারি বয়ের বেশি সময় ঘরে বসে থাকলে চলে? পেট তো আর বসে থাকে না মা। নিলয়ের কথায় মা চুপ হয়ে গেলেন। এই ছেলেটা সবসময় এমনভাবে বলে যেন অভিযোগ না, কিন্তু প্রতিটা শব্দের ভেতর জীবনে ক্লান্তি লেগে থাকে। মা শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেন, সাবধানে যাস বাবা। হুম। নিলয় আর দেরি করলো না, চুপচাপ শার্টটা গায়ে দিল, চাবিটা হাতে নিল, তারপর আবার বেরিয়ে গেল। এই জীবনটা থেমে থাকার জন্য না, এখানে দাঁড়ালে পিছিয়ে পড়তে হয়। আর নিলয়ের মতো মানুষের জন্য থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। কিছুক্ষণ পর নিলয় আবার রেস্টুরেন্টে পৌঁছে গেল। দুপুরে ব্যস্ততা তখন ধীরে ধীরে বাড়ছে। রেস্টুরেন্টে লোকজন আসা যাওয়া, কাউন্টারে অর্ডার, কিচেনে ব্যস্ততা, সব মিলিয়ে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। নিলয় ভেতরে ঢুকতে ম্যানেজার তাকালো। এই তো আসছি। ভালো হয়েছে, আরেকটা ডেলিভারি আছে। এইমাত্র আসলাম। এইটাই তো তোর কাজ। ডেলিভারি বয় বাড়িতে বসে থাকলে চলবে নাকি? ঠিকই বলছেন। দেন, কোথায় যাইতে হবে? ম্যানেজার একটা প্যাকেট এগিয়ে দিল, সাথে একটা ঠিকানা। এইটা তাড়াতাড়ি দিয়ায়, কাস্টমার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। নিলয় চুপচাপ খাবারের প্যাকেট হাতে নিল, ঠিকানার দিকে একবার তাকালো, তারপর আবার হেলমেট পরে বাইকের দিকে হাঁটলো। সরাবার তাকে ডাকছে, আর নিলয় আবারও রওনা দিল। নিলয় আবার নতুন ডেলিভারি নিয়ে বাইক চালিয়ে বেরিয়ে এলো। শহরের রাস্তা তখন ব্যস্ত, গাড়ির হর্ন, মানুষের হাঁটা চলা, আর দুপুরে গরমে ভেজা বাতাস, সব মিলিয়ে স্বাভাবিক এক ব্যস্ত শহরের চিত্র। নিলয় হেলমেট পরে চুপচাপ বাইক চালাচ্ছিল, তার চোখ সামনে, মন কাজের দিকে, মাথায় কোনো অপ্রয়োজনীয় চিন্তা নেই। ডেলিভারিটা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর পর সে বাইক থেকে নামলো। কাস্টমারের বিল্ডিংটা বেশ সাধারণ, সামনে ছোট্ট গেট, গার্ড রুম আর কিছু লোকের আনাগোনা। নিলয় খাবারের প্যাকেট হাতে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার চোখ থেমে গেল। একটু দূরে একটা ছেলে একটা মেয়েকে খুবই উত্তপ্তভাবে কথা বলছে। ছেলেটার গলার রাগ, আচরণে জোর, আর মেয়েটার মুখে অস্বস্তি আর চাপা ভয়। তুমি বেশি কথা বলবে না, বুঝেছো? আমি যা বলেছি সেটাই হবে। দেখুন, আমি আপনার সাথে এভাবে কথা বলতে চাই না, প্লিজ আমাকে যেতে দিন। নিলয় কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তার মুখে কোনো আবেগ নেই, না সহানুভূতি না রাগ, শুধু পর্যবেক্ষণ। তারপর ধীরে ধীরে সে পকেট থেকে ফোন বের করলো, একটা নাম্বার ডায়াল করলো। এই লোকেশনটা নাও, এখান থেকে ছেলেটাকে এখনই তুলে নাও। জি বস, বুঝেছি, আসছি। নিলয় ফোন কেটে দিল, তারপর আবার খাবারের প্যাকেট হাতে নিল, যেন কিছুই হয়নি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটা বদলে গেল। একটা সিকিউরিটি টিম দ্রুত এসে উপস্থিত হলো। তারা সরাসরি উপস্থিতি নিয়ন্ত্রণে নিল। ছেলেটাকে আলাদা করে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদের জন্য। কি হচ্ছে এসব? আমাকে ধরেছেন কেন? আপনি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, চলুন আমাদের সাথে। ছেলেটা চিৎকার করলো, কেউ আর শুনল না। মেয়েটা দাঁড়িয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তার হাত কাঁপছে, চোখে এখনো ভয়। নিলয় দূর থেকে একবার তাকালো, তারপর স্বাভাবিকভাবে প্যাকেট ডেলিভারি দিয়ে বাইকের দিকে হাঁটতে শুরু করলো, যেন এই দৃশ্যটা তার জীবনের আরেকটা সাধারণ ঘটনা মাত্র। ছেলেটাকে সিকিউরিটি গার্ডরা নিয়ে গেল নির্জন এক জায়গায়, বিল্ডিংয়ের পেছনে থাকা ছোট্ট কিন্তু কড়া নিরাপত্তার আস্তানা। চারপাশে ক্যামেরা, লোহার গ্যাট, আর নিস্তব্ধতার ভেতরে জমে থাকা চাপা ভয়। ছেলেটাকে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে ফেলা হলো, তার হাত পা আটকানো, চোখে এখন আগে সেই দম্ভ নেই, আছে শুধু আতঙ্ক। কিছুক্ষণ আগেও যে গলায় জোর ছিল, এখন সেই গলায় কাঁপুনি। ভাই প্লিজ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আর হবে না, সত্যি আর হবে না। তারপর কথা শেষ হওয়ার আগেই একজন গার্ড সামনে এগিয়ে এলো, চোখে কঠোরতা, মুখে কোনো আবেগ নেই। মাফ? আমাদের এখানে এই শব্দটাই নেই। বলে সে এক ধাপ সামনে এগিয়ে এলো, তার কণ্ঠ আরো শক্ত হলো। রাস্তায় দাঁড়িয়ে মেয়ে মানুষকে উত্তপ্ত করো, তারপর ভাবো মাফ বললেই সব শেষ? ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ফেলল, চোখে পানি, মুখে অনুরোধ, কণ্ঠে ভাঙ্গা অসহায়তা। ভাই, আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, দয়া করেন।
কিন্তু কথা শেষ হওয়ার আগে গার্ডের ধৈর্য শেষ হয়ে গেল। সে আর কিছু না বলে ছেলেটার দিকে এগিয়ে গিয়ে পরিস্থিতি বিগড়ে দিল। সে ইচ্ছে মতো মারতে শুরু করলো ছেলেটাকে। চারপাশে থাকা অন্য গার্ডরা নীরবে দাঁড়িয়ে রইল। এটা নতুন কিছু না, এখানে নিয়ম ভাঙার পরিণতি খুব পরিষ্কার। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলো। ছেলেটা নিতর হয়ে মেঝেতে বসে আছে, ভয়ে ভেঙে পড়া চোখে চারপাশে দেখছে। গার্ড কাছে এসে ঠান্ডা গলায় বলল, এবার যদি শহরের কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাও তাহলে পরের বার মাফ বলার সময়ও পাবে না। ছেলেটা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে কাঁপতে থাকলো। আর কিছুটা দূরে নিলয় তখনও বাইকের দিকে হাঁটছিল। তার পেছনে কি হলো, কে কাকে কিভাবে শিখিয়ে দিল, সে কোনোভাবেই যেন তার দৈনন্দিন জীবনের অংশ না। নিলয় আবার রেস্টুরেন্টে ফিরে এলো। বাইকের হেলমেটটা কাউন্টারে রেখে চুপচাপ ভেতরে ঢুকতেই চারপাশের ব্যস্ততা আবার তার চারপাশে ঘিরে ধরল। কিচেনের শব্দ, অর্ডারের ডাক, কাস্টমারের ভিড়, সব মিলিয়ে একটা স্বাভাবিক কর্মচাঞ্চল্য। ম্যানেজার কাউন্টারের পাশেই দাঁড়িয়েছিল। নিলয়কে দেখে হালকা ভুর তুলে এগিয়ে এলো। ভাই, একটা খবর শুনছস? কি খবর ভাই? আরে রাতে তুই যেই জায়গায় ডেলিভারি দিতে গিয়েছিলি ওইখানে নাকি আজ 5টা লাশ পাওয়া গেছে। নিলয়ের মুখে কোনো তাড়াহুড়ো দেখা গেল না, চোখ একটু উঠল শুধু, তারপর আবার স্বাভাবিক। তাই নাকি? হ্যাঁ রে, অল্পের জন্য বেঁচে গেছিস, না হলে তুইও ফেঁসে যেতি। নিলয় হালকা করে শ্বাস ছাড়ল। তার চোখে কোনো ভয় নেই, আছে শুধু ঠান্ডা স্থিরতা। ভেতরে ভেতরে সে নিজেই নিজের কথা ভাবল। আমি ফাঁসি না ভাই, আমি ফাঁসিয়ে দেই। ভাই, খুব ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। ম্যানেজার টেবিলের দিকে হেলান দিয়ে দাঁড়ালো। তার মুখে চিন্তার ভাঁজ নেই, বরং অভ্যাসের মতো স্বাভাবিক গলায় বলল, ভয় পাস না, এইসব তো প্রায় ঘটে। তুই শুধু একটা সাবধানে চলাচল করবি, তাহলেই হবে। নিলয় হালকা মাথা নাড়ল। তার চোখ ম্যানেজারের দিকে, কিন্তু মন কোথাও দূরে। এই শহর, এই ঘটনা, এই মৃত্যু সবই যেন তার কাছে শুধু আরেকটা সাধারণ শিরোনাম। সে চুপচাপ হেলমেটটা হাতে তুলে নিল। আরেকটা ডেলিভারির জন্য প্রস্তুত হলো, যেন এই কথোপকথনই কখনো শুরু হয়নি। সন্ধ্যার দিকে নিলয় বাসায় ফিরছিল। সারাদিনের ক্লান্তি, ডেলিভারির চাপ, মাথার ভেতর অগোছালো চিন্তা, সব মিলিয়ে তার শরীরটা ভারী হয়েছিল। সে গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার হাত টেনে ধরল কেউ। নিলয় এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। কি সমস্যা? আঁকি দাঁড়িয়ে আছে, চোখে আগে সেই জেদ, কিন্তু মুখে এবার একটু শান্ত ভাব। কোনো সমস্যা না। তাহলে টানাটানি করছো কেন? আপনাকে দেখতে ইচ্ছে করছিল। নিলয়ের মুখ শক্ত হয়ে গেল। সে আর কথা বাড়ালো না, পা ঘুরিয়ে চলে যেতে নিল। কিন্তু আঁকি আবার তার সামনে এসে দাঁড়ালো। একটু দাঁড়ান না নিলয় ভাই। এগুলো বন্ধ করো আখি, বাড়াবাড়ি করো না। নিলয়ের গলায় এবার স্পষ্ট রাগ। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আঁখি যেন তার হাতটা আবার ধরে ফেলল, এবার শক্ত করে, যেন ছেড়ে দেবে না। আঁখির চোখ ভিজে উঠেছে। আমি বুঝি না কেন আপনি এত দূরে থাকেন। আমি তো শুধু আপনাকে একটু কাছে চাই। নিলয় থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখ আঁখির দিকে স্থির হলো, তারপর ঠান্ডা গলায় বলল, ছাড়ো বেয়াদব। ছাড়বো না, আজ যাবেন না। নিলয়ের চোখের রাগ জমে উঠেছে। সে এবার ধীরে ধীরে আঁখির হাত ছাড়িয়ে নিল। নিজের সীমা বুঝো আখি, এইটা ঠিক না। এই কথা বলে নিলয় সোজা চলে যেতে লাগলো। তার পিছনে আঁখি দাঁড়িয়ে রইল চুপচাপ, চোখে পানি, কিন্তু মুখে এখনো সেই একগুঁয়ে ভালোবাসা। নিলয়ের পায়ের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে গেল, আর আঁখি ছাদের হাওয়ার মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল, যেখানে তার ভালোবাসা থেমে নেই, শুধু বুঝে উঠতে পারছে না কিভাবে তাকে ধরা যায়। নিলয়ের বাসায় ঢুকতে চারপাশে নীরবতা তাকে যেন এক মুহূর্তে গিলে ফেল। দিনভর শহরের কোলাহল, অর্ডারের চাপ, মানুষের মুখ আর অচেনা ঘটনার ভার, সবকিছু পেছনে ফেলে সে যখন নিজের ঘরের দরজা পার হলো, তখন মনে হলো সে যেন অন্য এক পৃথিবীতে ফিরে এসেছে। ঘরের ভেতরটা খুব সাধারণ, কিন্তু সেই সাধারণতার মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, চোখে ছেলের জন্য অপেক্ষা, ক্লান্তি, মুখে মমতার ছায়া। আজ তো তাড়াতাড়ি আসছিস বাপ। হ্যাঁ মা, কাজের চাপ কম ছিল, তাই চলে আসছি। মা ছেলের মুখের দিকে একটু সময় তাকিয়ে রইলেন। এই হাসি আড়ালে কি লুকানো আছে সেটা তিনি ঠিকই বুঝতে পারেন না, কিন্তু কিছু একটা যে আছে সেটা অনুভব করেন। তুই বস, আজ আমি তোর পছন্দের রান্না করব। আচ্ছা মা।
মা হালকা হাসি দিয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। দরজার শব্দ মিলিয়ে যেতে ঘরটা আবার নীরব হয়ে গেল। নিলয় ধীরে ধীরে নিজের রুমে গিয়ে ঢুকলো। কাপড় বদলানোর আগে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ফ্রেশ হতে বাথরুমে ঢুকলো। ঠান্ডা পানি যখন শরীরে পড়তে লাগলো, মাথার ভেতরে ক্লান্তি যেন একটু একটু করে কমতে শুরু করলো। কিন্তু অদ্ভুতভাবে পানি যতই করাচ্ছে, একটা মুখ বারবার ভেসে উঠছে তার চিন্তায়। আখি, তার জেদি চোখ, তার বেপরোয়া আচরণ, আর সেই অদ্ভুতভাবে বলা কথা। আমি আপনাকে চাই। নিলয়ের হাত একটু থেমে গেল। সে আয়নার দিকে তাকালো, নিজের মুখে পানির ফোঁটা, চোখে অজানা এক বিরক্তি। নিলয় ধীরে ধীরে মাথা নাড়ালো, যেন নিজের চিন্তাটাকে থামাতে চাইছে। এগুলো ঠিক না। কিন্তু যত সে নিজেকে বোঝাতে চাইছে, আখির মুখটা ততই স্পষ্ট হয়ে উঠছে তার ভেতরে। যেন এই সাধারণ রাতের শান্তির মাঝে ওকে কেউ অচেনাভাবে ঢুকে পড়েছে তার চিন্তার ভেতর। নিলয় চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে পানি নিচে মাথা নামিয়ে নিল, যেন এই চিন্তাগুলো ধুয়ে ফেলতে চায়, কিন্তু তাও পারছে না। গভীর রাত, শহর তখন পুরোপুরি ঘুমের ভেতর ডুবে গেছে। রাস্তাগুলো ফাঁকা, বাতাস ভারী, আর দূরে ল্যাম্পপোস্টের হলুদ আলো কেবল নিঃশব্দভাবে দাঁড়িয়ে আছে অন্ধকারের পাহারাদার হয়ে। নিলয় ঘরে শুয়েছিল, মা পাশের রুমে ঘুমিয়ে পড়েছেন অনেক আগেই। ঘরের ভেতর একমাত্র শব্দ ছিল দেওয়াল ঘড়ির টিকটিক। ঠিক তখনই নিলয়ের ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে নামটা দেখে নিলয়ের চোখ একটু কুঁচকে গেল। সে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। স্যার, একটা কাজ আছে। একজন লোককে ধরে এনেছি, মানুষের টাকা মেরে খায়, অনেক বড় প্রতারক। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, আমি আসছি। ফোন কেটে গেল। নিলয় বিছানা থেকে ধীরে ধীরে উঠল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ প্রস্তুতি। সে আলমারি খুলে একটা কালো হুডি বের করলো, ধীরে ধীরে পরে নিল। ফোন পকেটে ঢুকে দরজার দিকে তাকালো একবার। ঘরের ভেতর মা শান্তভাবে ঘুমাচ্ছেন, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। এই প্রশান্তিটা ভাঙতে চায়নি নিলয়। সে নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাতের বাতাস মুখে লাগতে নিলয়ের চোখ আরো স্থির হয়ে গেল। সে বাইকে উঠল, ইঞ্জিন স্টার্ট দিল, আর পরের মুহূর্তেই ঘরের অন্ধকার রাস্তায় হারিয়ে গেল। রাস্তা যত ফাঁকা, নিলয়ের ভেতরের নীরবতা ততই গভীর। কিছুক্ষণ পর সে পৌঁছে গেল নির্দিষ্ট জায়গায়, একটা পুরনো অন্ধকার গুদাম ঘর। চারপাশে লোহার গেট, ক্যামেরা আর সিকিউরিটি টিমের কড়া উপস্থিতি। নিলয় বাইক থামাতেই কয়েকজন গার্ড এগিয়ে এলো। গার্ডরা একসাথে মাথা নত করে বলল, স্যার, ভেতরে নিয়ে চলো। ভেতরে ঢুকতেই পরিবেশটা বদলে গেল। আলো কম, হাওয়া ভারী, আর মাঝখানে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একজন লোক। মুখে ভয়, চোখে আতঙ্ক, আর শরীরে কাঁপুনি। লোকটা বুঝতে পারছে সে এখন এমন জায়গায় আছে যেখান থেকে বের হওয়া সহজ হবে না। নিলয় ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর খুব ঠান্ডা গলায় বলল, তুই মানুষের টাকা মেরে খাস? স্যার, আমি ভুল করছি, আমাকে মাফ করেন। নিলয়ের মুখে কোনো পরিবর্তন নেই, শুধু চোখে জমে উঠল অন্ধকার এক শান্তি। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। জীব অনেক লম্বা হয়ে গেছে তোর। মানুষের টাকা খেয়ে এই শহরে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা সহজ না, কিন্তু শাস্তি পাওয়া তার চেয়েও সহজ। পরের মুহূর্তে গুদাম ঘরের ভেতর পরিস্থিতি বদলে গেল। নিলয়ের নির্দেশে গার্ডরা দূরে সরে গেল, আর নিলয় নিজে ধীরে ধীরে লোকটার দিকে এগিয়ে গেল। ভিতরে নীরবতা ভেঙে শুধু কয়েকটা ভারী শব্দ শোনা যেতে লাগলো। লোকটার আর্তনাদ, নিলয়ের ঠান্ডা নির্দেশ, আর গুদামের প্রতিধ্বনি। নিলয়ের মুখে কোনো রাগ নেই, কোনো আবেগ নেই, শুধু এক কঠিন ন্যায়বোধের ছায়া। যেখানে সে বিশ্বাস করে মানুষের ক্ষতি করলে তার মূল্য দিতে হয়। কিছুক্ষণ পর গুদাম ঘরের ভেতর আবার নিস্তব্ধতা ফিরে এলো। নিলয় চুপচাপ দাঁড়িয়েছিল, তার শ্বাস স্বাভাবিক, কিন্তু মুখ স্থির। সে গার্ডদের দিকে তাকিয়ে শুধু বলল, সব ঠিক করে দাও। জি স্যার। নিলয় আর কিছু না বলে ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে গুদাম ঘর থেকে বেরিয়ে এলো রাত। তখনও আগের মতোই নীরব। শহর কিছুই জানে না, কিছুই পৌঁছে না। নিলয় বাইকে উঠে হুডি টেনে মাথা ঢেকে নিল, তারপর আবার অন্ধকার রাস্তায় হারিয়ে গেল, যেন সে কখনো এখানে ছিলই না। গভীর রাত, শহর তখন পুরোপুরি নিস্তব্ধ, রাস্তাগুলো ফাঁকা, বাতাসে এক ধরনের ভারী নীরবতা। নিলয় ধীরে ধীরে বাইক থামালো নিজের বাসার সামনে, হুডি মাথায় টেনে হেলমেট খুলে। সে যখন গেটের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই
হঠাৎ কেউ তার হাত ধরে টান দিল। নিলয় এক মুহূর্তে থমকে গেল, ভুরু কুঁচকে ঘুরে তাকালো। এত রাতে এখানে কি করছো? আখি দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, চোখে অস্থিরতা, কণ্ঠে চাপা রাগ আর দুশ্চিন্তা। সে আর কিছু না বলে নিলয়কে টেনে সোজা সিঁড়ির দিকে নিয়ে গেল। নিলয় বাধা দিতে গিয়েও থেমে গেল। শেষ পর্যন্ত বিরক্ত মুখে তার পেছন পেছন উঠে এলো ছাদে। ছাদে এসে নিলয় হাত ছাড়িয়ে নিয়ে দাঁড়ালো। এত রাতে আমাকে এখানে কেন এনেছো? আখি একদম সামনে এসে দাঁড়ালো, তার চোখে আগুন, কণ্ঠে কাঁপা জেদ। এত রাতে আপনি কোথায় গিয়েছিলেন? নিলয় একটু থামলো, তারপর ঠোঁটের কোণে হালকা একটা ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। এক সেকেন্ড, আখি পুরো পৃথিবী যেন থেমে গেল, চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল, শরীর স্থির। কি কি বললেন আপনি? আপনার এসব নাই, আমি আছি আপনার সব। নিলয় শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল, তার চোখে কোনো আবেগ নেই, শুধু ঠান্ডা একটা ইমোশনাল দেওয়াল। নিজেকে সান্ত্বনা দাও এসব বলে। এই কথাটা শোনার সাথে সাথেই আখির চোখ লাল হয়ে উঠল, চোখে জমে থাকা ভালোবাসা এবার রাগে রূপ নিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, এক ধাপ সামনে এগিয়ে সে নিলয়ের শার্টের সামনে শক্ত করে ধরল। আমি আপনাকে ভালোবাসি, জানেন না আপনি? কোন সাহসে অন্য মেয়ের কাছে যান? আখি থামো। আমি তাকে খুন করে ফেলবো। যে আপনার কাছে যাবে আমি সহ্য করব না। পাগল নাকি তুমি? এমন করছো কেন? আকি এক সেকেন্ড থেমে গেল, তারপর হঠাৎ নিলয়ের বুকের কাছে মাথা গুজে শক্ত করে কামড়ে ধরল। নিলয় এক ঝটকায় কেঁপে উঠল। আহ, কি করছো? আমি আপনাকে ভালোবাসি, জানেন না আপনি? কোন সাহসে অন্য মেয়ের কাছে যাবেন আপনি? আর গেলে আমি তাকে সহ্য করব না। নিলয় এবার শক্ত করে তাকে সরিয়ে দিল, কপালে ভাঁজ, চোখে বিরক্তি। এগুলো বন্ধ করো আখি, নিজের সীমা বোঝো। না, আমি ছাড়বো না, আরও দিব। নিলয় চোখ বন্ধ করে এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়ল, তারপর ঠান্ডা গলায় বলল। তুমি সত্যি পাগল হয়ে যাচ্ছ। ছাদে তখন রাতের বাতাস আরো ভারী হয়ে উঠল। একদিকে নিলয়ের ঠান্ডা বাস্তবতা আর অন্যদিকে আখির অস্থির বেপরোয়া ভালোবাসা, দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু নীরব রাত। ছাদের বাতাস তখন আরো ঠান্ডা হয়ে উঠেছে, রাত গভীর, শহর নিস্তব্ধ, আর এই নিস্তব্ধতার মাঝখানে দাঁড়িয়ে আছে দুটি ভিন্ন মন, একজন বাস্তবতার কঠিন দেওয়াল, আরেকজন আবেগে ভাঙ্গা জেদ। নিলয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, আখির চোখে তাকালো না, আর তার ভেতরে বিরক্তি এখন স্পষ্ট, ভারী আর নিয়ন্ত্রিত। সে ঘুরে দাঁড়ালো নিচে নামার জন্য। থামো আখি, এগুলো বন্ধ করো। নিলয় এক পা নামতে হঠাৎ আখি পেছন থেকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল, তার হাত কাঁপছে, শরীর অস্থির, কণ্ঠ ভাঙ্গা কিন্তু জেদি। একটু ভালোবাসুন না নিলয় ভাই, আমি তো আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না। নীলের শরীর শক্ত হয়ে গেল, সে চোখ বন্ধ করলো, এক মুহূর্ত যেন নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করছে, তারপর খুব ঠান্ডা গলায় বলল। তোমার এই বেহায়াপনায় আমি আরো বিরক্ত হচ্ছি। আখি একটু কেঁপে উঠলো, ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরল। যা খুশি হন, কিন্তু আপনি আমার হয়ে যান। নীলয় ধীরে ধীরে তার হাত ছাড়িয়ে নিল, এক ধাপ সরে দাঁড়িয়ে আখির দিকে তাকালো, চোখে কঠোরতা। তোমার বাবাকে বলে আসি সবটা। এই কথা শোনার সাথে সাথেই আখির মুখ একটু থমকে গেল, কিন্তু ভাঙল না, বরং ঠোঁট কামড়ে সে ধীরে ধীরে বলল। যান তাহলে, আমারই ভালো, তারা বিয়ে দিবে আমাকে। নিলয় এক মুহূর্তে থেমে গেল, তার চোখে এবার স্পষ্ট বিরক্তির সঙ্গে অবিশ্বাস। বলো তুমি, তোমার মনে হয় তোমার বাবা আমার মতো সাধারণ ফুড ডেলিভারি করা ছেলের সাথে তোমাকে বিয়ে দিবে? আখি এবার একদম সামনে এসে দাঁড়ালো, চোখে পানি কিন্তু কণ্ঠে আত্মবিশ্বাস। দিবে, আমি যা চাই আমি তাই পাই। এই কথার পর ছাদে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা নেমে এলো। নিলয় আখির দিকে তাকিয়ে রইল, আর আখি নিলয়ের দিকে তাকিয়ে চোখে অদ্ভুত এক নিশ্চিত বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে রইল। একজন বাস্তবতার কথা বলছে, আরেকজন ভালোবাসার জেদের। দুজনের মাঝখানে রাতটা শুধু নীরবে দাঁড়িয়ে আছে। ছাদের সেই অস্বস্তিকর রাত শেষে নিলয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আখির চোখ, তার কথা, তার জেদ, সবকিছু যেন তার মাথার ভেতর একটা চাপা শব্দ হয়ে বাজতে লাগলো। সে কিছু না বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রুমে ঢুকেই দরজা বন্ধ করলো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল নিলয়।
ঘরের নিস্তব্ধতা তাকে কিছুটা শান্তি দিলেও তার ভেতরের অস্থিরতা থামল না। সে বিছানার কিনারায় বসে দুহাত দিয়ে মাথা চেপে ধরল। তার চোখে এখন আর রাগ নেই, আছে একটা ভারী দ্বন্দ্ব। নিলয় মনে মনে ভাবল, এই মেয়ে কি শুরু করেছে? নিজেকে কতটা শান্ত রাখবো আমি? সে চোখ বন্ধ করলো। আখির মুখ বারবার ভেসে উঠল তার জেদ, তার কান্না, তার বেপরোয়া ভালোবাসা। নিলয়ের মুখ শক্ত হয়ে গেল। আমার এই অনিশ্চিত জীবনে কাউকে জড়াতে চাই না। আমি যে একজন সাধারণ মানুষ না, একটা পরিচয় আছে আমার, যেটা আমি কাউকে দেখাতে চাই না। তার হাত ধীরে ধীরে মুঠো হয়ে গেল। এই জীবনটা সে বেছে নেয়নি শখ করে, পরিস্থিতি, সময় আর বাস্তবতা তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। নিলয় চোখ খুলো, তার দৃষ্টি এবার স্থির, কঠিন। ভালোবাসা, সংসার এসব আমার জন্য না। সে উঠে দাঁড়ালো, রুমের জানালার দিকে গিয়ে বাইরে তাকালো। সকালের হালকা আলো শহরের উপর ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। নতুন দিন শুরু হচ্ছে, আর নিলয়ের জন্য প্রতিদিন একই কাজ, দায়িত্ব আর নিজের পরিচয় লুকিয়ে বেঁচে থাকা। সে ফ্রেশ হয়ে হালকা নীল শার্ট পরে নিল, ফোন আর চাবি হাতে নিল। মায়ের ঘুম এখনো ভাঙিনি। নিলয় দরজার সামনে সে এক মুহূর্ত থামলো। ভেতর থেকে মায়ের শান্ত ঘুমের শব্দ ভেসে আসছে। সে ধীরে ধীরে দরজাটা টেনে বন্ধ করলো। বাইরে বেরিয়ে সে বাইকে উঠল। হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন স্টার্ট দিল। শহর তখন ধীরে ধীরে জেগে উঠছে। রাস্তা, দোকান, মানুষ সবাই আবার ব্যস্ততার দিকে ছুটছে, আর নিলয়ও ছুটছে। কিন্তু তার ভেতরে একটা জিনিস স্থির, কারোর সাথে জড়িয়ে না পড়া, কারোর জীবনে নিজের ছায়া না ফেলা, আর নিজের পরিচয়কে আড়াল করে রাখা। বাইকের শব্দে ভোরের বাতাস কেঁপে উঠল। নিলয় শহরের দিকে চলে গেল, তার নিজেরই তৈরি এক অনিশ্চিত বাস্তবতার দিকে, যেখানে সে শুধু একজন ডেলিভারি বয়, আর অন্য সব পরিচয় এখনো অন্ধকারে চাপা পড়ে আছে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি শহরের বুকে। রাস্তা ভেজা ভেজা, হালকা কুয়াশা, আর দূরের দোকানপাটগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। রেস্টুরেন্টের সামনে নিলয় বাইক পার্ক করে দাঁড়িয়েছে। আজ তার আসার সময়টা অন্য দিনের চেয়ে অনেক আগের। চারপাশে এখনো তেমন ভিড় নেই, শুধু ভরে নীরবতা আর কাজ শুরু হওয়ার আগের অপেক্ষা। কিছুক্ষণ পর ম্যানেজার এসে পৌঁছালো। নিলয়কে এত সকালে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে গেল তার। কি ব্যাপার নিলয়, আজ এত আগে কিভাবে? বাসায় ভালো লাগছিল না ভাই, তাই চলে আসছি। ম্যানেজার হেসে ফেল, তার চোখে দুষ্টামি, মুখে অভিজ্ঞতার হাসি। আচ্ছা শোন, একটা কাজ কর, বিয়ে শাদী করে ফেল, দেখবি তখন আর ঘর থেকে বের হতেই মন চাইবে না। নিলয় এক সেকেন্ড চুপ করে রইল। তার মুখে হালকা হাসি থাকলো, ভেতরে চিন্তা অন্যদিকে চলে গেল। নিলয় মনে মনে ভাবল, আমার তো সেই কপাল না ভাই, জান হাতে নিয়ে কাজ করি, কখন কে শুট করে দিবে তার ঠিক নাই। তার চোখে এক মুহূর্তের জন্য অদৃশ্য এক অন্ধকার ছায়া ভেসে উঠল। এই জীবনটা তার জন্য সাধারণ কোনো জীবনের মতো না। এখানে প্রতিটা দিনই অনিশ্চয়তা, প্রতিটা রাতই সতর্কতা। কিন্তু মুখে সে কোনো কিছুই প্রকাশ করলো না, শুধু হালকা করে কাঁধ ঝাঁকিয়ে বলল, দেখি ভাই। ম্যানেজার হাসতে হাসতে ভিতরে চলে গেল। নিলয় বাইকের পাশে দাঁড়িয়ে একটু সময় নিল, তারপর হেলমেট মাথায় দিয়ে ভেতরে ঢুকলো। রেস্টুরেন্টের ভেতরে আজকের কাজ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। অর্ডার, রান্না, ডেলিভারি সবকিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। নিলয় কাউন্টারের পাশে দাঁড়িয়ে অর্ডারের তালিকা দেখছিল, মুখে শান্ত ভাব, চোখে কাজের ফোকাস। কিন্তু ভেতরে কোথাও একটা অদৃশ্য চাপ, এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকা তার আসল জীবন, যেটা কেউ জানে না, আর জানলেও টিকতে পারবে না। সে হালকা নিঃশ্বাস ফেল। আরেকটা দিন শুরু হলো, আর নিলয় আবারও সেই একই মুখোশ পরে দাঁড়িয়ে রইল, একজন সাধারণ ডেলিভারি বয়ের মুখোশ, যার ভেতরে লুকানো আছে এক সম্পূর্ণ অন্য পরিচয়। দিনটা তখন ধীরে ধীরে ঢলে পড়েছে বিকেলের দিকে। শহরের গরম বাতাস, গাড়ির হর্ন আর ব্যস্ত রাস্তার কোলাহল সবকিছু মিলিয়ে আবারও শুরু হয়েছে নিলয়ের আরেকটা ডেলিভারি রুটিন। হেলমেট মাথায়, হুডি গায়ে, নিলয় বাইক চালিয়ে পৌঁছে গেল এক বড় ঠিকানায়। গেটটা অনেক বড়, লোহার মতো শক্ত। ভেতরে ঢুকতে বোঝা যায় এটা সাধারণ কোনো বাড়ি না, এটা ক্ষমতা আর প্রভাবের একটা আলাদা জগৎ। নিলয় গার্ডদের পরিচয় দেখিয়ে ভেতরে ঢুকলো। ভেতরের পরিবেশ দেখে তার পুরো সামান্য কুঁচকে গেল। ভেতরের আলোর ঝলকানি, টেবিল ভর্তি খাবার, মদ আর কিছু মানুষের অস্বাভাবিক আড্ডা। কিছু নারীকে বসিয়ে রাখা হয়েছে, কেউ জোর করে হাসছে, কেউ অস্বস্তিতে চুপ করে আছে।
পুরো পরিবেশটাই নিলয়ের চোখে অস্বাভাবিক লাগলো। তার মুখ শক্ত হয়ে গেল। সে শান্তভাবে প্যাকেট হাতে নিয়ে এগিয়ে গিয়ে বলল, ডেলিভারি নিন। একজন লোক উঠে এসে খাবারটা নিয়ে নিল, কিন্তু চারপাশে বিশৃঙ্খলা থামলো না। নিলয় ঘুরে চলে যেতেই চাইছিল, ঠিক তখনই তার চোখ থেমে গেল এক দৃশ্যে। একটা ছেলে জোর করে বাড়ির কাজে মেয়েটাকে টেনে রুমের দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটা বাধা দিচ্ছে, কিন্তু কেউ সাহায্য করছে না। সবাই যেন এই দৃশ্যটা স্বাভাবিকভাবেই দেখছে। নীলের পা থেমে গেল, চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল, চোয়াল কষে গেল। সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, কোনো কথা না বলে সোজা বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে ফোন বের করলো, একটা নাম্বারে কল দিল। এই লোকেশনটা নাও, ভিতরে যারা আছে সবাইকে তুলে নাও এখনই। জি বস। নীলই ফোন কেটে দিল। তার মুখে কোনো আবেগ নেই, শুধু ঠান্ডা স্থিরতা। কিছুক্ষণ পর সে বাইক স্টার্ট দিল আর ধীরে ধীরে সে জায়গা থেকে বেরিয়ে গেল, যেন এই ঘটনার সাথে তার আর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে ঘটনাটা বদলে যেতে লাগলো। নির্দেশ পেয়ে নিলয়ের লোকেরা দ্রুত ভেতরে প্রবেশ করলো, কোনো বিশৃঙ্খলা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করলো। যারা অন্যায় আচরণ করছিল, যারা ক্ষমতার আড়ালে সীমা লঙ্ঘন করছিল, তাদের সবাইকে একে একে আটক করা হলো। কিছুক্ষণ পর গুদামঘরের মতো একটা নির্জন জায়গায় তাদের নিয়ে আসা হলো। ভয়, আতঙ্ক আর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তারা বুঝতে পারল, এই শহরে সবকিছু যেমন দেখায় তেমন না। গার্ডদের একজন ঠান্ডা গলায় বলল, এটা নিয়ম না ভাঙার জায়গা, এখানে সীমা অতিক্রম করলে ফল ভুগতে হয়। সবাই মাথা নিচু করে রইল। কারো মুখে তার আগে দম্ভ নেই, শুধু ভয় আর অনুশোচনা। আর এই পুরো ঘটনাটা যখন চলছে, নিলয় তখন অনেক দূরে তার বাইক চালিয়ে যাচ্ছিল। তার মুখ শান্ত, চোখ স্থির। তার মাথার ভেতর একটাই ভাবনা, এই শহরে শক্তি থাকলেই সব কিছু করা যায় না। কখনো কখনো নীরবতাও একটা শাস্তি হয়ে দাঁড়ায়। গুদামের ভেতরটা তখন ভারী নীরবতায় ডুবে আছে। লোহার দরজাটা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো জগৎটাকে আরো অন্ধকার করে দিল। চারপাশে ধুলা, পুরনো কাঠের গন্ধ আর ভাঙ্গা আলো ঝুলে আছে সিলিং থেকে। নিলয় ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার গায়ে শব্দ নেই, মুখে কোনো তাড়াহুড়ো নেই, শুধু চোখ স্থির, এক ভয়ঙ্কর ঠান্ডা ভাব। মাঝখানে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, হাত পা বাঁধা অবস্থায়। তাদের মুখে এখন আর আগে সেই দম্ভ নেই, আছে শুধু অস্থিরতা আর ভয়। একজন চিৎকার করে উঠল, কে তুই? আমাদের এখানে এনেছিস কেন? নিলয় এক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় কোনো দ্বিধা ছাড়া বলল, তোদের বাপ আমি। লোকগুলো এক মুহূর্ত থমকে গেল। নিলয়ের কথার ভেতর কোনো রাগ নেই, কিন্তু যে ঠান্ডা বাস্তবতা আছে সেটা তাদের সিদ্ধারা ঠান্ডা করে দিল। নিলয় ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, তার চোখে এখন স্পষ্ট ঘৃণা। তোদের বাপ তোদের মানুষ করতে পারে নাই, তাই আজ আমি তোদের শাস্তি দিতে আসছি। বেশি কথা বলিস না, এখনই আমাদের ছেড়ে দে, না হলে খুব খারাপ হবে। নিলয়ের মুখে হালকা এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু সেটা হাসি না, এটা ছিল একটা সিদ্ধান্তের ছায়া। খারাপ তো এখন তোদের হবে। এই হাত দিয়ে তোরা মেয়েদের বাজে স্পর্শ করিস। এক মুহূর্তে নীরবতা, তারপর পরিবেশ ভারী হয়ে উঠল আরও। লোকগুলো কিছু বলার আগে নিলয়ের কোমর থেকে অস্ত্র বের করলো। তার হাত স্থির, নিশানা পরিষ্কার। সে শুট করে দিল তাদের হাত বরাবর। পরে কয়েক মুহূর্তে গুদামের ভেতর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল চারিদিকে। চিৎকার, ভয়ে কাঁপা শ্বাস আর বাস্তবতার নির্মম ধাক্কা সব একসাথে মিশে গেল। লোকগুলোর চোখে এখন আর দম্ভ নেই, আছে শুধু ভয়। আর সেই ভয়টা এমন, যেটা বুঝিয়ে দেয় এখন আর কোনো পথ খোলাই নেই। নিলয় দাঁড়িয়ে রইল চুপচাপ, তার মুখে কোনো পরিবর্তন নেই, শুধু ঠান্ডা স্থিরতা। এই শহরের অন্ধকার জগতে সে কোনো শব্দ করে না, সে শুধু সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। সূর্য উঠেছে, রাস্তা জেগে উঠে, মানুষ আবার নিজেই নিজের ব্যস্ততায় ছুটতে শুরু করেছে। কিন্তু সকাল গড়াতে না গড়াতেই শহরের বাতাসে ছড়িয়ে পড়ল নতুন এক শোরগোল। চায়ের দোকান, বাস স্ট্যান্ড, অফিসের ক্যান্টিনে, রেস্টুরেন্টে, টিভি, সবখানে একটাই খবর ঘুরছে। টিভির স্ক্রিনে লাল অক্ষরে ব্রেকিং নিউজ জ্বলছে। রিপোর্টার উত্তেজিত গলায় খবর পড়ছে, শহরের পরিচিত কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী গত রাত থেকে নিখোঁজ। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। রেস্টুরেন্টের ভেতর এক মুহূর্তে সবার মনোযোগ টিভির দিকে চলে গেল। কাস্টমার, স্টাফ, এমনকি কিচেনে কর্মীরাও থমকে দাঁড়ালো। রিপোর্টার আবার বলতে লাগলো, প্রাথমিকভাবে জানা গেছে, গত রাতে কয়েকটি কালো রঙের গাড়ি এসে একজন মন্ত্রীর বাড়ি থেকে তাদের তুলে নিয়ে যায়।
এরপর থেকেই তারা নিখোঁজ। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। টিভির পর্দায় কালো গাড়ির ঝাপসা ফুটেজ দেখানো হচ্ছে, লোকজনের ভিড়, মন্ত্রীর বাড়ির সামনে ক্যামেরা আর চারপাশে ফিসফাস। কেউ বলছে অপহরণ, কেউ বলছে রাজনৈতিক খেলা, কেউ বলছে বড় কোনো গোপন হিসাব, কিন্তু সত্যটা সেটা কেউ জানে না। ম্যানেজার কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিভির দিকে তাকিয়েছিল, তার মুখে অবাক ভাব, কণ্ঠে বিরক্তি আর কৌতূহলের মিশেল। এসব কি শুরু হলো রে নিলয়? নিলয় তখন কাউন্টারের পাশে দাঁড়িয়েছিল, হাতে ডেলিভারির বিল, মুখে আগের মতোই শান্ত স্বাভাবিক ভাব। সে টিভির দিকে একবার তাকালো, চোখে না ভয়, না বিস্ময়, না কোনো প্রতিক্রিয়া, শুধু খুব সাধারণ ভঙ্গিতে বলল, শহরটা ভালো না ভাই। দিনে মানুষ হাসে, রাতে মানুষ গায়েব হয়। ভয়ঙ্কর শহর রে ভাই, কখন কি হয় কেউ জানে না। নিলয় হালকা মাথা নাড়ল, তার ঠোঁটের কোণে এক সেকেন্ডের জন্য খুব অদ্ভুত চাপা একটা হাসি ফুটে উঠল, যে হাসি কেউ দেখল না। তারপর সে আবার ডেলিভারির কাগজে চোখ নামিয়ে ফেলল, যেন টিভির এই খবর নিখোঁজ মানুষ, কালো গাড়ি, মন্ত্রীর বাড়ি সবই তার কাছে আরেকটা সাধারণ সকালের সংবাদ মাত্র। এদিকে সকালটা যেন এগুচ্ছে, আখিদের বাসার পরিবেশ তত অস্বাভাবিক হয়ে উঠছে। সাধারণত এ সময় আখির রুম থেকে গান বাজে, কখনো ফোনে কথা বলার শব্দ আসে, কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ঝগড়া করে, কিন্তু আজ সব চুপ, অস্বাভাবিকভাবে চুপ। সকাল গড়িয়ে প্রায় দুপুর, তবু আখি রুমে দরজা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ নেই, না ফোনের আওয়াজ, না কারোর সাথে ঝগড়া, না কোনো নড়াচড়া। আখির মা কয়েকবার এসে দরজায় নক করলেন। আখি, মা দরজা খোল। ভেতর থেকে কোনো উত্তর নেই। মা আবার নক করলেন, এবার একটু জোরে। কি হয়েছে তোর? সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছিস কেন? কিছু না, তুমি যাও। মা ভুরু কুঁচকে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। এই মেয়েটাকে তিনি ভালো করেই চেনেন। এমন কলাই আখি কথা বলে যখন ভেতরে কিছু না কিছু জমে থাকে। দরজা খোল মা, সকাল থেকে কিছুই খাসনি। খাবো না। মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ আরও গাঢ় হলো। তিনি দরজায় হাত টেকে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে নিচে নেমে গেলেন। কিছুক্ষণ পর আখির বাবা উপরে এলেন। গম্ভীর মানুষ, অযথা কথা বলেন না, কিন্তু মেয়ের ব্যাপারে দুর্বল। তিনি দরজার সামনে এসে দাঁড়িয়ে নরম গলায় বলেন, আখি, কি হয়েছে মা? না বললে বুঝবো কিভাবে? ভেতর থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ এলো না, তারপর ধীরে, খুব ধীরে আখির গলা শোনা গেল, আর একটা জিনিস চাই। বাবা ভুরু কুচকালেন। মা আসতে মায়ের সাথে চোকাচুকি হলো, তারপর দরজার কাছেই দাঁড়িয়ে বলেন, কি জিনিস? না বললে বুঝবো কিভাবে? আবার কয়েক সেকেন্ড নীরবতা, যেন ভেতরে বসে আখি নিজেকে শক্ত করছে। তারপর, আমাদের ভাড়াটে নিলয় আছে, আমি ওকে বিয়ে করতে চাই। এক মুহূর্ত বাইরে করিডোরে যেন সময় থেমে গেল। মায়ের চোখ বড় হয়ে গেল, মুখ ফাঁকা। কয়েক সেকেন্ড তিনি বুঝতে পারলেন না তিনি ঠিক কি শুনলেন। বাবা দরজার সামনে দাঁড়িয়ে একদম স্থির হয়ে গেলেন, চোখে বিস্ময়, মুখে অবিশ্বাস। কি বললি তুই? আমি নিলয়কে বিয়ে করব। মায়ের মুখে পুরোপুরি হতবাক ভাব। তিনি এক পা পিছিয়ে গেলেন। তুই পাগল হয়েছিস? ভাড়াটে ছেলে, ওই ডেলিভারি করা ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেটাকেই চাই। আখি, দরজা খোল, এক্ষুনি দরজা খোল। না, আগে কথা দেন। কিসের কথা? আপনারা ওর সাথে আমার বিয়ের কথা বলবেন। তোর মাথা খারাপ হয়েছে? এই জন্য সকাল থেকে রুম বন্ধ করে বসে আছিস? আমি ওকে ভালোবাসি। এই একটা বাক্যই যেন পুরো ঘরটাকে নিস্তব্ধ করে দিল। মা চুপ, বাবা চুপ। করিডোরের বাতাস পর্যন্ত থমকে গেল। আখির গলা এবার কেঁপে উঠল। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। মায়ের চোখে রাগের সাথে ভয়ও জমল। এই মেয়ে যে তিনি চেনেন, আখি যা মুখে আনে তা সহজে সরে না। বাবা এবার ঠান্ডা গলায় বলেন, দরজা খোল, প্রথমে দরজা খোল, তারপরে কথা হবে। না, আগে কথা দেন। আখি, এটা কোনো খেলা না। আমি খেলতেছি না। বাইরে আবার নীরবতা নেমে এলো। একদিকে বাবা মায়ের অবিশ্বাস, অন্যদিকে আখি একগুয়ে ভালোবাসা। একটা বন্ধ দরজার দুই পাশে দাঁড়িয়ে দুটো পৃথিবী মুখোমুখি হয়ে গেল। করিডোরের বাতাসটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। একটা বন্ধ দরজার দুই পাশে দাঁড়িয়ে একদিকে বাবা মায়ের বিস্ময়, অন্যদিকে আখির একরোখা জেদ। নিঃশব্দ সে কয়েক সেকেন্ডের পর আখির বাবা ধীরে ধীরে নিজের গলার স্বর শক্ত করলেন, তুই কিভাবে এই সাধারণ ছেলেটাকে পছন্দ করলি? ভেতর থেকে সাথে সাথে উত্তর এলো না। মনে হলো আখি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, চোখে পানি, কিন্তু কণ্ঠে জেদ গুছিয়ে নিচ্ছে। বাবা আবার বলেন, ও কি একটা সাধারণ ডেলিভারি করা ছেলে? আমাদের ভাড়াটে, ওদের সাথে আমাদের মানায় না মানলেও ওকে চাই। এই এক বাক্য যেন বাবার ধৈর্যের শেষ সীমানা আগুন ধরিয়ে দিল। আখি,
তুই কি বুঝে কথা বলছিস? এইসব আবেগ দিয়ে জীবন চলে। সমাজ আছে, মান সম্মান আছে, একটা অবস্থান আছে। আমার জীবন সমাজ চালাবে না। ভেতর থেকে আখির গলাও এবার উঁচু হয়ে এলো। সেখানে ভয় নেই, লজ্জা নেই, শুধু জেদ। আমি ওকে ভালোবাসি, আপনারা মানেন বা না মানেন, আমি ওকে চাই। আখির মা এবার আর সহ্য করতে পারলেন না। তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে স্বামীর হাত চেপে ধরলেন। আস্তে কথা বলুন, মেয়েটা জেদ করেছে, আপনি আবার রেগে যাচ্ছেন কেন? রাগ করবো না? সকাল থেকে রুম বন্ধ করে বসে আছে, খায় না, কথা বলে না, আর এখন বলে ভাড়াটে ছেলেকে বিয়ে করবি। চুপ করেন, আগে ওকে শান্ত করেন। আখিমা, দরজা খোল, এভাবে জেদ করে কিছু হয় না। আপনার আগে কথা দেন। কি কথা? নিলয়ের সাথে আমার বিয়ের কথা বলবেন। আবার সেই একই কথা, একই জেদ, একই দাবি। আখির বাবার মুখ এবার আরো শক্ত হয়ে গেল। অসম্ভব। একটা শব্দ, কিন্তু সেই এক শব্দে যেন করিডোরের বাতাস কেঁপে উঠল। ভেতর থেকে কয়েক সেকেন্ড চুপ, তারপর আখির গলা শোনা গেল। এবার আর আগের মতো না, বরং আরো জেদি, আরো স্পষ্ট। তাহলে আমিও দরজা খুলবো না? মা চোখ বন্ধ করে কপালে হাত দিলেন। একদিকে স্বামীর রাগ, অন্যদিকে মেয়ের জেদ, দুজনকেই তিনি চেনেন। দুজনই একবার জেদ ধরলে নরম হয় না। এভাবে ঝগড়া করলে কিছুই হবে না। আপনি একটু শান্ত হন, আর তুইও আখি জেদ কমা। তুই বুঝছিস না তুই কি বলছিস? খুব ভালো করে বুঝে বলছি। একটা ডেলিভারি বয়কে বিয়ে করবি? হ্যাঁ, করব। আমরা বেঁচে থাকতে না। তাহলে আমিও বাঁচবো না। এই এক কথায় পুরো পরিবেশটা জমে গেল। মা হতভম্ব হয়ে দরজায় হাত রাখলেন। আখি, কি বলছিস এসব? ভেতর থেকে এবার কোনো উত্তর এলো না, আর সেই নীরবতায় বাইরে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে আরো বেশি ভয় পাইয়ে দিল। বাবার রাগ এক মুহূর্তে থমকে গেল। মায়ের মুখ ফ্যাকাশে, একটা জেদ এখন আর শুধু জেদে নয়, এটা ধীরে ধীরে ভয়ঙ্কর দিকে মন নিচ্ছে। করিডর জুড়ে তখন এক অদ্ভুত চাপা উত্তেজনা। একদিকে দরজার ওপাশে আখির জেদ, অন্যদিকে দরজার ওপাশে বাবা মায়ের আতঙ্ক। কিছুক্ষণ ধরে দুজনই বারবার ডাকতে লাগলো। আখি, মা, কথা বল, এভাবে চুপ করে থাকিস না। আখি, দরজা খোল। এভাবে জেদ করলে কিচ্ছু সমাধান হবে না। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, কোনো উত্তর নেই। সেই নীরবতা ধীরে ধীরে ভয় হয়ে উঠল। মায়ের বুক ধকধক করছে। তিনি বারবার দরজায় হাত রাখছেন, আবার ডাকছেন। মা, একটা কথা বল, চুপ করে থাকিস না, ভয় লাগছে। তবুও ভেতর থেকে কোনো শব্দ এলো না। আখি বাবার চোখে রাগে বা ধীরে ধীরে উদ্বেগে বদলে গেল। তিনি দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। মেয়েকে তিনি চেনেন। এই মেয়ের যে যতটা বড়, আবেগও ততটাই বিপজ্জনক। শেষমেশ তিনি দীর্ঘশ্বাস ফেলে গলার স্বর নরম করলেন। আচ্ছা, আমরা কথা বলবো ওদের সাথে। দরজা খোল। দরজার ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। মনে হলো আকি হয়তো দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে জমে থাকা পানি মুছছে। তারপর ভেতর থেকে ধীর গলা ভেসে এলো। আগে কথা দিন। কথা দিলাম। না, এভাবে না। আখিমা, আর কি চাই তোর? আপনারা পরে আবার মত পাল্টাবেন। পাল্টাবো না। সত্যি? হ্যাঁ, কথা দিলাম। ভেতর থেকে আবারও কিছুক্ষণ চুপ। তারপর আখির গলা এলো, এবার আগে চেয়ে নিচু, কিন্তু ভয়ঙ্কর রকম স্পষ্ট। যদি কথা পাল্টান তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবেন। এই এক কথায় মা কেঁপে উঠলেন। তার হাত দরজার গায়ে আবারও শক্ত হয়ে চেপে বসল। এমন কথা মুখে আনিস না মা। বাবার চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু এবার তিনি রাগলেন না, শুধু খুব নিচু গলায় বলেন। দরজা খোল আখি, আমরা কথা রাখবো। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে লকের শব্দ শোনা গেল। করিডোরের বাতাস যেন এক মুহূর্তে থেমে গেল। ধীরে ধীরে দরজা খুলো। আখির সামনে দাঁড়িয়ে, চোখ লাল, মুখ শুকনো, চুল এলোমেলো। সকাল থেকে কান্না, যে তার না খেয়ে থাকার ছাপ পুরো মুখে। মা এক সেকেন্ডও দেরি করলেন না, সোজা এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। পাগল মেয়ে, এভাবে কেউ মাকে ভয় দেখায়? আখি মাকে জড়িয়ে ধরলো। চোখ সরল না বাবার দিক থেকে। তার চোখে এখনো একই জেদ। বাবা দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। রাগ আছে, অবাক হওয়া আছে, কিন্তু তার থেকেও বেশি মেয়েকে হারানোর ভয়। আকি খুব ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল। আমি মজা করি নাই আব্বু, আমি নিলয়কেই চাই। করিডোরের বাতাস আবার ভারী হয়ে উঠল, কারণ সবাই বুঝে গেছে দরজা খুলেছে ঠিকই, কিন্তু ঝড় এখনো থামেনি। সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে। আকাশের শেষ আলোটা মুছে গিয়ে চারপাশে নরম অন্ধকার বসেছে। গলির বাতিগুলো একে একে জ্বলে উঠেছে, আর দিনের কোলাহল পেরিয়ে পুরো বাড়িটা একটা নিশ্চুপ সন্ধ্যার ভেতর ঢুকে গেছে। নিলয় তখনও বাসায় ফেনি। তার মা রান্নাঘরে রাতের রান্না গুছাচ্ছিলেন। চুলার আছে ডাল ফুটছে,
হাঁড়িতে ভাত বসানো আর ছোট্ট ঘরের ভেতর সাধারণ এক সংসারের গন্ধ। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল টিং টং। নিলয়ের মা হাত মুছে ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। এত সন্ধ্যায় সাধারণত কেউ আসে না, তার মনে হালকা কৌতূহল জাগলো। দরজা খুলতেই তিনি এক মুহূর্ত থমকে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে আখির মা, তার পাশে আখির বাবা। দুজনকেই একসাথে দেখে নিলয়ের মায়ের মুখে সঙ্গে সঙ্গে অপ্রস্তুত ভাব নেমে এলো। আরে ভাই সাহেব, আপনারা? তার চোখে হালকা দুশ্চিন্তা নেমে এলো। এই মানুষ দুজন একসাথে সন্ধ্যার সময়, হঠাৎ তাদের দরজায় কিছু একটা নিশ্চয় হয়েছে। ভিতরে আসেন, আসেন। কিছু হয়েছে নাকি? আখির মা একবার স্বামীর দিকে তাকলেন, তারপর ধীরে নরম গলায় বললেন, একটা কথা বলতে এসেছি আপা, রাখবেন? নিলয়ের মা পুরোপুরি থমকে গেলেন। তার বুকের ভেতর হালকা কাঁপুনি উঠল। এমনভাবে কেউ কথা শুরু করলে সাধারণত ভালো কিছু হয় না। তিনি অপ্রস্তুত হেসে বলেন, কি এমন কথা আপা যে ভাই সাহেব নিজে আইছেন? আমরা আমরা কি কোনো ভুল করেছি নাকি? এই প্রশ্নটা বলেই তিনি একবার দুজনের মুখের দিকে তাকালেন। মনের ভেতর অকারণ ভয় জমে উঠেছে। ছোট লোকের ঘরে বড় লোকের মানুষ এভাবে আসে না, যদি না কোনো অভিযোগ থাকে কিংবা কোনো অস্বস্তিকর কথা। আখির বাবা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, তার মুখ গম্ভীর। আখির মা ঠোঁট ভিজিয়ে ধীরে বলেন, না আপা, ভুল আপনারা করেন না। একটু থামলেন তিনি, তারপর খুব ধীরে খুব হিসেব করে কথাটা বলেন, ভুলটা আমাদের মেয়ের। নিলয়ের মায়ের বুক ধক করে উঠল, চোখ কেঁপে উঠল। তিনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু অদ্ভুতভাবে ভয় পেতে শুরু করলেন। সন্ধ্যার ছোট্ট ঘরটায় তখন নরম আলো জ্বলছে, কিন্তু সেই আলোতেও চারজন মানুষের মুখে অস্বস্তির ছায়া স্পষ্ট। কারণ এই কথোপকথনটা সাধারণ কিছু না, আর নিলয় তখনও জানে না তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর সন্ধ্যাটা ঠিক তার অনুপস্থিতিতেই শুরু হয়ে গেছে। আখি নিলয়কে ভালোবাসে, বিয়ে করতে চায়। আখির মায়ের মুখ থেকে কথাটা বের হতে নিলয়ের মা যেন একদম জমে গেলেন। চোখ বড় বড় হয়ে রইল, মুখের কথা আটকে গেল। হাতের আঁচলটা মুঠো করে চেপে ধরে শুধু তাকিয়ে রইলেন সামনে। কয়েক সেকেন্ড তিনি যেন বুঝতেই পারলেন না না ঠিক কি শুনলেন। তারপর ধীরে ধীরে তিনি বসে পড়লেন। মুখে এমন এক থমকে যাওয়া ভাব, যেন কেউ হঠাৎ করে তার ছোট্ট সাধারণ জীবনের সামনে একটা অসম্ভব প্রস্তাব এনে রেখে গেছে। আপা, আপনারা তো আমাদের অবস্থা জানেন। তার গলায় লজ্জা, অস্বস্তি আর একটা অদৃশ্য সংকোচ। তিনি ধীরে ধীরে বলেন, আখিমা কত আদরে মানুষ হয়েছে, কত যত্নে বড় করছেন আপনারা। একটু থামলেন, তারপর নিজের ঘরের চারপাশে একবার তাকালেন। ছোট্ট ড্রয়িং রুম, সাধারণ আসবাব আর অভাবের চাপ লেগে থাকা সংসার। তার গলা আরো নিচু হয়ে এলো। কিন্তু আমরা তো সাধারণ মানুষ আপা, আমাদের জীবনটা সোজা, কাজ না করলে খাবার জুটবে না। কথাগুলো বলতে বলতে তার মুখে অদ্ভুত এক সংকোচ ফুটে উঠল। নিজের অবস্থাটা কাউকে বুঝিয়ে বলা এটা সবসময় একটু কষ্টের। আখির মা চুপ করে শুনছিলেন। আখির বাবা এবার ধীরে ধীরে কথা বললেন, আমরা আকিকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, ভালো করে বুঝিয়েছি, কিন্তু কিছুতেই মানতে নারাজ। তিনি একটু থামলেন, তারপর ঠান্ডা গলায় স্পষ্ট করে বললেন, সে নিলয়কেই বিয়ে করবে। নিলয়ের মা আবারও থমকে গেলেন। এবার মুখে স্পষ্ট অস্বস্তি। তিনি যেন ঠিক বুঝে উঠতে পারছেন না এটা সম্মানের কথা নাকি নতুন বিপদের শুরু। তিনি আস্তে করে বললেন, আমি আমি কি বলবো ভাই সাহেব? তার গলায় দ্বিধা, চোখে ভয়। এই কথার সিদ্ধান্ত তিনি একা কিভাবে নেবেন? তিনি ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলেন, নিলয়ের কাউকে পছন্দ আছে নাকি আমি তো জানি না। এই কথাটা বলেই তিনি একটু থামলেন, তারপর আরো স্পষ্ট গলায় বলেন, ওর মত না নিয়া আমি কোনো কথা দিতে পারবো না। ঘরটা আবারও চুপ হয়ে গেল। একদিকে আখির বাবা মা মেয়ের জেদের চাপে ক্লান্ত, অন্যদিকে নিলয়ের মা ছেলের অজানা জীবনের সামনে দ্বিধায় আটকে থাকা এক অসহায় মা। সন্ধ্যায় ছোট্ট ঘরটায় তখন তিনজন মানুষ বসে আছে, কিন্তু কথার চেয়ে নীরবতাই বেশি ভারী। কারণ সবে বুঝে গেছে এখন সিদ্ধান্ত শুধু বড়লোক করিবে না, এখন সিদ্ধান্তটা পুরোপুরি নিলয়ের। শহরের এক প্রান্তে আলো ঝলমলে রাস্তা, মানুষের ব্যস্ততা আর স্বাভাবিক জীবনের কোলাহল থেকে অনেক দূরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সেই পুরনো গুদামঘর। বাড়ি থেকে দেখলে এটা সাধারণ একটা পরিত্যক্ত জায়গা, ভাঙ্গা দেওয়াল, জং ধরা গেট, নির্জন চারপাশ, কিন্তু ভেতরে এখানেই চলে শহরের সবচেয়ে নীরব বিচার। গুদামের মাঝখানে কয়েকজন লোককে বেঁধে রাখা হয়েছে
দামি শার্ট, দামি ঘড়ি, চেহারার ক্ষমতার ছাপ, কিন্তু এই মুহূর্তে তাদের সব দম্ভ মাটিতে মিশে গেছে। তবু ভয়টা এখনো পুরোপুরি মুখে আসেনি, বরং রাগ, অপমান আর অস্থিরতা মিলিয়ে তারা গর্জে উঠছে। একজন বাধা অবস্থায় চিৎকার করে উঠল, আমাকে কে তুলে এনেছে? কার এত বড় সাহস? তার গলায় এখনো ক্ষমতার জোর, মনে হচ্ছে যেন এখানে বিশ্বাস করতে পারছে না এই শহরে কেউ তাকে এভাবে ছুঁড়ে ফেলতে পারে। আরেকজন গালাগাল দিতে দিতে চেঁচিয়ে উঠল, জানিস আমি কে? একটা ফোন দিলে তোদের সবার লাশ পড়ে থাকবে। চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের মুখে কোনো পরিবর্তন নেই, না ভয় না উত্তেজনা, শুধু অভ্যস্ত নির্লিপ্ততা। তাদের একজন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, মুখে ঠান্ডা ভাব, কণ্ঠে কোনো আবেগ নেই। চিৎকার করে লাভ নাই, তোদের এখানে আনা হয়েছে আমাদের বসের আদেশে। লোকজন এক মুহূর্ত থেমে গেল, তাদের চোখে রাগের সাথে এবার কৌতূহল মিশল। একজন দাঁত চেপে বলল, কে তোর বস? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং নিলয় ভাই। এক মুহূর্ত শব্দটা বাতাসে ছড়িয়ে পড়তে গুদামের ভেতরে পরিবেশ বদলে গেল। যারা একটু আগেও চিৎকার করছিল, যারা হুমকি দিচ্ছিল, তাদের মুখ এক সেকেন্ডে বদলে গেল। চোখ বড় বড় হয়ে উঠল, গলায় জোর থেমে গেল, মুখের রং ফ্যাকাশে। একজন অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল। নিলয়? ওই মাফিয়া নিলয়? হ্যাঁ, যার নাম শুনছিস কিন্তু কেউ মুখ দেখে নাই। লোকগুলোর চোখে এবার প্রথমবারের মতো সত্যিকারের ভয় নেমে এলো। এই নাম তারা শুনেছে অনেকবার, অন্ধকার ব্যবসার টেবিলে, গোপন চুক্তির আড্ডায়, কালো টাকার খেলায় এই নাম ফিসফিস করে উচ্চারণ করা হয়। একটা নাম যে নামে আসে না শুধু সিদ্ধান্ত নেয়, একটা নাম যার বিচার আদালতে হয় না, হিসাব হয় অন্ধকারে। তারা কেউ কখনো তাকে দেখেনি, কেউ তার মুখ জানে না, শুধু গল্প শুনেছে। কেউ বলে সে ছায়ার মতো আসে, কেউ বলে সে নাম না বলে মৃত্যু পাঠায়, কেউ বলে সে মানুষ না, আতঙ্ক। কিন্তু আজ প্রথমবার তারা বুঝলো গল্পগুলো মিথ্যা ছিল না, কারণ আজ তারা নিজেরাই সেই নামের ছায়ের নিচে দাঁড়িয়ে আছে। গুদামের ভেতর তখন ভারী জমাট এক নীরবতা, কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু বাতাসে টান টান চাপা ভয়। হঠাৎ লোহার দরজাটা ধীরে ধীরে খুলে গেল, একটা ভারী শব্দে পুরো গুদামের ভেতরটা যেন কেঁপে উঠল। সবার চোখ একসাথে সেদিকে ঘুরে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেতরে ঢুকলো নিলয়। কালো হুডি, ঠান্ডা মুখ, চোখে ভয়ঙ্কর স্থিরতা। তার হাঁটার শব্দ খুব ধীর, খুব মাপা, কিন্তু প্রতিটা পা যেন ওদের বুকের ভেতর গিয়ে পড়ছে। এক মুহূর্ত আগেও যারা চিৎকার করছিল, হুমকি দিচ্ছিল, সেই মানুষগুলো নিলয়কে দেখে স্পষ্ট কেঁপে উঠল। কারো মুখ শুকিয়ে গেল, কারোর গলা আটকে গেল, কারোর চোখে সরাসরি আতঙ্ক নেমে এলো। তার বুঝে গেল নামটা আজ সামনে এসে দাঁড়িয়েছে। একজন কাপা গলায় বলল, আমাদের অপরাধ কি ভাই? আমাদের তুলে এনেছেন কেন? নিলয় থামল, তারপর ধীরে ধীরে মাথা কাত করে লোকটার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফোটালো। কিন্তু সেই হাসিতে উষ্ণতা নেই, ওটা ছিল ঠান্ডা বিদ্রুপে ভরা। কাদের তুলে আনছিস তোরা? দেখ, এরা তো নিজের অপরাধী জানে না। গার্ডরা নীরব, লোকগুলো এবার আরো অস্থির হয়ে উঠল। একজন তাড়াহুড়ো করে বলল, আমরা কিছু করি নাই ভাই, আপনার ভুল হয়েছে। হ্যাঁ ভাই, আমরা কিছু করি নাই। নিলয়ের চোখ এবার ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সে এক ধাপ সামনে এগিয়ে এলো। কিছু করিস নাই? তাহলে তোদের অফিসে কাজ করা মেয়েগুলো আস্তে আস্তে গায়েব হয়ে যায় কিভাবে বলতো? এক মুহূর্ত গুদামের বাতাস জমে গেল, লোকগুলোর চোখ হঠাৎ বড় হয়ে উঠল, চেহারার রং বদলে গেল। এক সেকেন্ড আগেও যারা কিচ্ছু করি নাই বলছিল, এবার তাদের মুখে শব্দ আটকে গেল। এই এক কথাতেই বোঝা গেল নিলয় অন্ধকারে গুলি চালায় না, সে জানে, সব জানে। নিলয় ধীরে ধীরে তাদের সামনে হাঁটতে লাগলো, তার কণ্ঠ এবার ঠান্ডা, কিন্তু প্রতিটা শব্দে ঘৃণা। লজ্জা করে না তোদের? মা জাতিকে অন্য দেশে বিক্রি করে দিস আর মুখ তুলে বলিস কিছু করি নাই। লোকটা কাঁপতে শুরু করলো, ঠোঁট শুকিয়ে গেছে, চোখে স্পষ্ট ভয়। আরেকজন তাড়াতাড়ি বলে উঠল, ভাই ভুল হয়েছে। নিলয় এক ঝটকায় তার দিকে তাকালো, চোখে এমন ঠান্ডা দৃষ্টি, লোকটার গলা সাথে সাথে বন্ধ হয়ে গেল। ভুল? এটা ভুল না, এটা পাপ। আর তোদের এই পাপের শাস্তি ভয়ঙ্কর হওয়াই উচিত। গুদামের ভেতর আর কেউ কথা বলল না, কারণ সবাই বুঝে গেছে এখানে মিথ্যা বলে বাঁচার রাস্তা নেই। আর আজ বিচার শুরু হয়ে গেছে। গুদামের ভেতরে তখন ভারী
নিঃশ্বাসরুদ্ধ নীরবতা। চারপাশে জমাট ভয়, কাপা চোখ, শুকিয়ে যাওয়া মুখ আর অনিবার্য পরিণতির গন্ধ। নিলয় দাঁড়িয়েছিল মাঝখানে, চোখে কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, শুধু ভয়ঙ্কর ঠান্ডা স্থিরতা। একটা বিচার যখন শেষ সীমায় পৌঁছে যায় তখন শব্দ কমে যায়, শুধু সিদ্ধান্ত বেঁচে থাকে। পরের মুহূর্তেই কয়েকটা গুলির শব্দ একসাথে ছিঁড়ে ফেলল গুদামের নিস্তব্ধতা। ধাতব প্রতিধ্বনি পুরো দেওয়ালে দেওয়ালে আশ্রে পড়ল একবার, দুইবার, তারপর সব আবার থেমে গেল এক নিমিষে। গুদামের ভেতর আবার নেমে এলো মৃত্যু, নীরবতা। কেউ আর কথা বলল না, কেউ আর ক্ষমা চাইল না, সব হিসাব শেষ। নিলয় ধীরে ধীরে অস্ত্র নামালো, তার মুখে কোনো পরিবর্তন নেই, যেন এই দৃশ্য তার কাছে নতুন কিছু না। সে ঠান্ডা গলায় গার্ডদের দিকে তাকিয়ে বলল, লাশগুলো রাস্তায় ফেলে আসো, এদের মতো অমানুষদের মাংস কুকুর থাক। তার কণ্ঠের ঘৃণা ছিল, আর সেই ঘৃণা এতটাই ঠান্ডা যে গার্ডদেরও শরীর কেঁপে উঠল। জি বস। কেউ আর প্রশ্ন করলো না, কেউ আর দেরি করলো না। গার্ডদের নির্দেশ মতো সব গুছিয়ে নিতে লাগলো, আর নিলয় ধীরে ধীরে ঘুরে গুদাম থেকে বেরিয়ে এলো। বাইরে রাত নেমেছে, শহর তখনও জেগে আছে, মানুষ তখনও নিজের মতো বেঁচে আছে। কেউ জানে না এই একই শহরের আরেক প্রাণ কিছু মানুষের বিচার শেষ হয়ে গেছে। নিলয় বাইকে উঠল, হেলমেট পরল, তারপর একবার পেছনে না তাকিয়ে সোজা রাতের অন্ধকারে কেটে চলে গেল। অনেকটা পথ পেরিয়ে যখন নিলয় বাড়ির সামনে এসে থামল তখন তার মুখে আবার সেই পরিচিত সাধারণ ভাব, যেন সে শুধু কাজ শেষে বাড়ি ফিরেছে, যেন রাতটা অন্য সবার মতোই স্বাভাবিক ছিল। সে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই তার চোখ আটকে গেল। মা বসে আছেন, মুখে স্পষ্ট চিন্তা, চোখে অস্বস্তি, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কারোর অপেক্ষায় বসে আছেন। নিলয় ভুরুকুচকে এগিয়ে এলো। কি হয়েছে মা? তার মা মুখ তুলে ছেলের দিকে তাকালেন, চোখে দ্বিধা, মুখে অস্বস্তি। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন, বাড়িওয়ালা এসেছিল তার মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। এক মুহূর্ত নিলয়ের মুখে কোনো পরিবর্তন এলো না, কিন্তু ভেতরে ভেতরে তার চোয়াল শক্ত হয়ে গেল। এক সেকেন্ডের জন্য সে চোখ নামিয়ে নিল আর মনে মনে বলে উঠল, এই পাগল মেয়ে বাবা মাকেও সব বলে দিচ্ছে। তার ভেতরে বিরক্তি উঠল, সাথে অদ্ভুত এক চাপা অস্বস্তি। যে ঝামেলাটা সে এড়িয়ে চলছিল সেটা এবার সোজা তার দরজায় এসে দাঁড়িয়েছে। নিলয় মায়ের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, চোখে স্পষ্ট দুশ্চিন্তা, মুখে অস্বস্তি, আর কণ্ঠে এমন এক চাপা ভয় যেটা তিনি লুকানোর চেষ্টা করলেও লুকাতে পারছেন না। নিলয় ভেতরে বিরক্তিটা চেপে রেখে একটা স্বাভাবিক নিঃশ্বাস ফেল, তারপর জুতো খুলতে খুলতে একদম সাধারণ গলায় বলল, এত চিন্তার কি আছে মা? সে যেন বিষয়টাকে খুব হালকা করে নিতে চাইল, যেন এটা সিরিয়াস কিছুই না। বড় লোকের মেয়ের শখ হয়েছে তাই বলেছে, এসব গায়ে মেখো না মা। তার গলায় ইচ্ছে করে স্বাভাবিকতা। সে চায় না মা অযথা ভাবুক, চায় না এই ব্যাপারটা বড় হোক, কিন্তু তার মা এত সহজে আশ্বস্ত হলেন না। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, চোখে উদ্বেগ আরও গাঢ় হলো। না রে বাবা, এতটা হেলা ফেলা না। আকি বলছে তোর সাথে বিয়া না হলে নিজেকে শেষ করে দিব। এক মুহূর্তে নিলয়ের ভেতরটা শক্ত হয়ে গেল, চোখের ভেতর এক ঝলক বিরক্তি উঠল, চল শক্ত হলো, মনে মনে দাঁত চেপে উঠল সে। এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। মুখে অবশ্য কিছুই প্রকাশ করল না, নিজেকে আগের মতোই শান্ত রাখলো, শুধু একটু দীর্ঘশ্বাস ফেলে মায়ের পাশে গিয়ে বসলো। মা এসব ভেবো না তো, কয়দিন পর দেখবা সব ভুলে গেছে। এই বয়সে মানুষ অনেক কিছুই ভাবে, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। চলো ভাত দাও, খিদা লাগছে। সে ইচ্ছে করে কথার মোড় ঘুরিয়ে দিল, যেন বিষয়টা এখানেই শেষ হয়ে যায়, যেন এটা নিয়ে আর না বাড়ে। কিন্তু মায়ের মন তাতে থামল না। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ঠিক, কিন্তু মুখের দুশ্চিন্তা একটুও কমল না। নিলয় হাত মুখ ধুতে গেল আর মা রান্নাঘরের দিকে হাঁটলেন, কিন্তু তার মন পড়ে রইল অন্য কোথাও। আখির মায়ের কথাগুলো বারবার কানে বাজছে, আখির কান্না, যে দরজা বন্ধ করে বসে থাকা, না খেয়ে থাকা, নিজেকে শেষ করে দেওয়ার কথা। এসব কি শুধু জেদ? না, তার চেয়ে বেশি কিছু। ভাত বাড়তে বাড়তে নিলয়ের মা থমকে গেলেন। মনে হলো আখির মা যেভাবে কথাগুলো বলছিলেন সেটা কোনো হালকা আবেগের কথা না। ওই মেয়েটা সত্যি নিলয়কে চায়, আর এই চাওয়াটা যদি সত্যি হয় তাহলে এই ব্যাপারটা এত সহজে থামবে না। গভীর রাত, শহর তখন পুরোপুরি ঘুমে ঢেকে গেছে।
রাস্তার আগুনগুলো নিস্তেজ, বাতাসে এক ধরনের ভারী নিস্তব্ধতা। নিলয়ের ঘরও সবকিছু শান্ত। মা আগে ঘুমিয়ে গেছে আর নিলয় ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় শুয়েছিল। ঠিক তখনই ফোনটা হঠাৎ বেজে উঠল। নিলয় চোখ না খুলেই হাত বাড়িয়ে ফোনটা ধরল। স্ক্রিনে তাকাতেই ভোর কুঁচকে গেল। নাম্বারটা অপরিচিত। সে বিরক্ত গলায় ফোন কেটে দিল, কিন্তু কয়েক সেকেন্ড পরই আবার ফোন টিং টিং। এবার আরও বিরক্ত হলো নিলয়। চোখ কুঁচকে ফোনটা আবার কেটে দিল। কে এই রাত বিরাতে? ঘুমার বিরক্তি মিশে তার মেজাজ খারাপ হয়ে উঠছিল। সে আবার বিছানায় মাথা রাখতেই ফোন নোটিফিকেশন এলো, মেসেজ। নিলয় এক নিঃশ্বাসে ফোন খুলো। স্ক্রিনে লেখা, নিলয় ভাই ছাদে আসেন, না হলে আমি ছাদ থেকে লাফ দেব। এক মুহূর্ত নিলয়ের চোখে ঘুম একদম উধাও হয়ে গেল। মুখ শক্ত হয়ে উঠল, চোয়াল কষে গেল। নিলয় মনে মনে বলল, এই বেয়াদবটাকে আজ শিক্ষা দিতে হবে। সে এক ঝটকায় বিছানা থেকে উঠে দাঁড়ালো, হুডি গায়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে দ্রুত ছাদের দিকে উঠতে লাগলো। তার পায়ের শব্দ রাতের নীরবতা ভেঙে দিয়েছিল। ছাদের দরজা খুলতে নিলয় থমকে গেল। মুহূর্তেই তার পুরো রাগ থেমে গেল। ছাদের উপরে দাঁড়িয়ে আঁখি, গাঢ় রঙের শাড়ি পরা, চুলগুলো হালকা এলোমেলো বাতাসে উঠছে। চাঁদের আলো তার মুখে পড়ে তাকে আরো অপূর্ব করে তুলেছে। নিলয় এক সেকেন্ডের জন্য কথা ভুলে গেল। চোখ স্থির হয়ে রইল। যে রাগ নিয়ে সে এসেছিল সেটা যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। আঁখি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখে অদ্ভুত এক শান্ত জেদ। সে এসে নিলয়ের গলা জড়িয়ে ধরল। কেমন লাগছে আমাকে? নিলয় কয়েক সেকেন্ডে কিছু বলল না। তার মাথা যেন অন্য কোথাও চলে গেছে। রাগ, বিরক্তি সবই কোথাও যেন হারিয়ে গেছে। সে ধীরে অজান্তেই বলে ফেলল, অপূর্ব সুন্দর। এই শব্দটা বলার সাথে সাথে সে নিজে যেন একটু থমকে গেল। কারণ এই উত্তরটা সে মনের বিরুদ্ধে দেয়নি, বরং মন নিজেই দিয়ে ফেলেছে। ছাদের বাতাসটা তখন অদ্ভুতভাবে ঠান্ডা। শহরের নিচে ঘুমন্ত আলো, আর উপরে এই দুজন মানুষের মধ্যে জমে থাকা অস্থির নীরবতা। নিলয় এক মুহূর্ত আগে নিজের অজান্তে বলা কথাটার ভার বুঝে ফেল। তার মুখ শক্ত হয়ে গেল। চোখে আবারও সেই পরিচিত ঠান্ডা রাগ ফিরে এলো। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে ধমকে সুরে বলল, এত রাতে ঘুম ভেঙে আসছি তাই উল্টাপাল্টা বলেছি। কণ্ঠটা কঠিন, কিন্তু চোখে একটা অস্বস্তি লুকানোর চেষ্টা। আর কি হালকা হেসে ফেল, চোখ সরালো না তার দিক থেকে। মনের কথা বের হয়ে গেছে বুঝি? এত রাতে নাটক করার মানে কি? কেন এলেন তাহলে? কেন মানে কি লিখেছো মনে নাই? আমি মরলে আপনার কি? কিছু না। আঁখি যেন এই উত্তরটাই চাইছিল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে রেলিংয়ের দিকে এগোতে লাগলো। নরম বাতাসে তার শাড়ি উঠছে। চাঁদের আলোয় পুরো দৃশ্যটা অস্বাভাবিক শান্ত, কিন্তু ভেতরে চাপা উত্তেজনা। নিলয়ের চোখে সাথে সাথেই সতর্কতা নেমে এলো। এই থামো, এত রাতে নাটক করলে মারবো কিন্তু। আপনি চলে যান, এমনিতেও আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই মরে যাওয়াই ভালো। এইসব বকবক বন্ধ করো। আটকাবেন না একদম। সত্যি মারবো কিন্তু। আঁখি ধীরে ঘুরে তার দিকে তাকালো। চোখে ভয় নেই, বরং অদ্ভুত এক জেদি শান্তি। মরার জন্য আমাকে পাবেন তো? এই কথাটা শোনার পর নিলয় এক সেকেন্ড থেমে গেল। তার রাগ, তার ভয় দেখানোর ক্ষমতা, সবকিছুর মাঝেও এই মেয়েটা একরোখা জেদ তাকে অস্থির করে তুলছে। ছাদের বাতাস আরো ভারী হয়ে উঠল, আর নিলয় বুঝতে পারল এটা সাধারণ কোনো ঝামেলা না। ছাদের বাতাস তখন আরো ভারী হয়ে উঠেছে। শহরের নিচে নীরবতা, আর উপরে দুজন মানুষের মধ্যে জমে থাকা অস্থিরতা যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আঁখি রেলিংয়ের কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ সে রেলিং এ উঠে পড়ে। চাঁদের আলো তার মুখে পড়ছে, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। নিলয় এক সেকেন্ড তাকিয়ে বুঝে গেল এটা আর নাটক না, এটা বিপদ। এই কি করছো তুমি? পড়ে যাবে কিন্তু। তার গলা এবার সত্যিকারের চাপা আতঙ্ক। আঁখি একদম শান্ত গলায় বলল, পড়ার জন্যই তো উঠেছি। দেখো, এগুলো ছেলে মানুষ, নামও এখনই। আমার ভালোবাসা সত্যি। নিলয় এক মুহূর্ত থেমে গেল। তার চোখে রাগ, বিরক্তি আর চাপা ভয় মিশে গেল। আচ্ছা, সত্যি মানলাম, এখন নামো। না, আঁখি, নামও বলছি। আঁখি হালকা ঘুরে দাঁড়ালো রেলিংয়ের উপরে। তার শাড়ি বাতাসে উঠছে। এক সেকেন্ডের নীরবতা, তারপর সে যেন লাফ দিতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিলয়ের শরীর ছুটে গেল সামনে। নিলয় দৌড়ে গিয়ে আঁখিকে টেনে নামিয়ে আনলো এক ঝটকায়। আঁখি নিচে পড়তেই নিলয় রাগে নিজেকে সামলাতে না পেরে পরপর কয়েকটা থাপ্পড় মেরে দিল। পাগল হয়ে গেছো তুমি? এটা কি করছিলে বেয়াদব?
তুমি ছাড়া কি তোমার বাবা মায়ের আর কেউ নাই? আকি এক মুহূর্ত চুপ করে রইল, তার চোখে পানি জমে আসছে কিন্তু মুখে কোনো ভয় নেই। ধীরে বলল, আমি আপনাকে চাই। নিলয় থেমে গেল। তার রাগ ধীরে ধীরে কমে না, কিন্তু চোখে এক অদ্ভুত ভার নেমে এলো। সে আখির দিকে তাকালো খুব গভীরভাবে। আমার জীবন অন্ধকার। এই কথাটা বলার সময় তার কণ্ঠ একবারও কাঁপল না। আকি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে পানি কিন্তু হাসির ছায়া। আমি আলো হয়ে থাকবো। ছাদের বাতাস তখন থেমে গেছে যেন। দুজন মানুষ, একজন অন্ধকারে দাঁড়িয়ে আরেকজন আলো হয়ে পাশে থাকতে চাইছে। ছাদে সেই ঘটনার পর নিলয়ের পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছিল। তার মুখে কোনো হাসি নেই, কোনো রাগ নেই, শুধু এক ধরনের ভারী নীরবতা। আকি পিছনে দাঁড়িয়েছিল, চোখে পানি, মুখে অদ্ভুত এক শান্ত ভাব। নিলয় সিঁড়ির মাঝপথে থেমে না গিয়ে নিচের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তোমার বাবা মাকে জানিয়ে দিও কবে বিয়ে করতে চাও। এই কথাটা বলে সে আর পেছনে দাঁড়ালো না, ধীরে ধীরে ছাদ থেকে নেমে চলে গেল। আর আকি এক মুহূর্তে যেন পুরো পৃথিবী তার হয়ে গেল। তার ঠোঁটে হাসি, চোখে উচ্ছ্বাস, আর বুকের ভেতর ধকধক করা স্বপ্ন। সে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রইল, নিলয়ে চলে যাও পথের দিকে তাকিয়ে, যেন এই মুহূর্তটাই তার জয়ের শুরু। পরের দিন রেস্টুরেন্টে আবারও সকল ব্যস্ততা। অর্ডার, রান্না, ডেলিভারি সবকিছু স্বাভাবিক ছন্দে চলছে। নিলয় কাউন্টারের পাশে দাঁড়িয়েছিল, মুখে এক ধরনের শান্ত ভাব। ঠিক তখনই ম্যানেজার এসে পাশে দাঁড়ালো। কি রে নিলয়, আজ তো মনটা বেশ খুশি খুশি লাগছে। আর বলেন না ভাই, এক পাগল মেয়ের পাল্লায় পড়েছি। তার গলায় বিরক্তি আছে, কিন্তু সেই বিরক্তির ভেতরেই চাপা এক অদ্ভুত অভ্যাসের ছায়া। একদম নাছর বান্দা, বিয়ে করেই ছাড়বে মনে হয়। যে জোর করে থাকতে চায় তাকে রেখে দিতে হয় ভাই। এই কথাটা শুনে নিলয় এক সেকেন্ড চুপ করে গেল। তার মুখে কোনো উত্তর নেই, শুধু একটা অদৃশ্য চিন্তা। কিন্তু সে আর কিছুই বলল না। হেলমেট হাতে তুলে নিয়ে বলল, ভাই ভাই, বড় অর্ডার আছে। তারপর সে বাইক স্টার্ট দিল, রাস্তায় বেরিয়ে পড়লো আবারও ডেলিভারির কাজে। কিন্তু আজকে নিলয় একটু আলাদা। চোখে আগের মতো শূন্যতা নেই, সেখানে কোথাও একটা অজানা ব্যস্ততা জমে আছে। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে, বাইরের আলো কমে এসেছে, ঘরের ভেতর বাতি নরম আলো আর এক অদ্ভুত সিদ্ধান্তের ভার। সব মিলিয়ে পরিবেশটা শান্ত হলো ভারী। নিলয় বাসায় ফিরতে তার মা রান্নাঘর থেকে বের হয়ে এলেন, চোখে স্পষ্ট দুশ্চিন্তা, হাতে ভেজা কাপড় আর গলায় চাপা দ্বিধা। ওদের সাথে আমি কি কথা বলবো বাবা? তুই কি রাজি আসলে? নিলয় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার মুখে আগে সেই ঠান্ডা ভাব, কিন্তু চোখে এবার একটু ক্লান্তি। সে ধীরে বলল, রাজি না হয়ে আর কি করব মা? আচ্ছা বেয়াদব মেয়ে। আরে এইসব বলিস কেন? আখিমা অনেক ভালো। ভালো না ছাই, বদের হাড্ডি। মা এবার হেসে ফেলেন। মেয়েটা যে তার ছেলের বিরক্তি দুটোই তিনি যেন আগে থেকে বুঝে গেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের বলে আসি তুই রাজি। যাও। তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, কোনো আনন্দ নেই, শুধু একটা সিদ্ধান্ত মেনে নেওয়ার স্বাভাবিকতা। মার দেরি করলেন না, চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে গেলেন আখিদের বাসার দিকে। আখিদের বাসা, সন্ধ্যার আলো তখন সেখানে নরমভাবে জ্বলছে। বাইরে গেটে নক করতেই ভেতর থেকে দ্রুত পা বাড়িয়ে আখির মা এলেন, মুখে হাসি, চোখে আশার ঝিলিক। আসেন ভাবি আসেন। তিনি খুব যত্ন করে ভেতরে নিয়ে গেলেন। পানি ও নাস্তা সবকিছুতেই আন্তরিকতা। ঘরের পরিবেশ যেন আগেই আনন্দের একটা ছায়া নেমে এসেছে। কিছুক্ষণ পর নিলয়ের মা ধীরে গলা পরিষ্কার করে বলেন, ভাবি, নিলয় বিয়েতে মত দিয়েছে। এক মুহূর্ত তারপর ঘরের ভেতর যেন হালকা বাতাস থেমে গেল। আখির মায়ের মুখে প্রথমে অবিশ্বাস, তারপর ধীরে ধীরে আনন্দ। তার চোখে পানি এসে গেল, হাত একটু কেঁপে উঠল। সত্যি বলছেন ভাবি? হ্যাঁ, সে রাজি। এই কথাটা শোনার সাথে সাথে আখির মায়ের মুখে যে হাসি ফুটল, সেটা ছিল দীর্ঘদিনের টেনশনের পর মুক্তির হাসি। ঘরের ভেতর হঠাৎ যেন সব অন্ধকার সরে গিয়ে একটা নতুন আলো এসে পড়ল। কিন্তু এই আলোর পেছনে দুটা ভিন্ন জীবন, দুটা ভিন্ন জেদ আর দুটা অজানা ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেটা এখনো কেউ জানে না। কেটে গেছে বেশ কিছুদিন। সময়ের সাথে সাথে দিনগুলো স্বাভাবিকভাবে চলো। আখির ভেতরে অস্থিরতা একটুও কমেনি। মাঝে মাঝে সে ফোন করে, কখনো সরাসরি ছাদে ডাকে, কখনো বলে বাইরে নিয়ে যেতে। কিন্তু নিলয় ছাদে গেলেও তাকে বাইরে নিয়ে যায় না। কথা শুনে চুপ থাকে, তারপর আবার নিজের মতো নেমে আসে। এই নীরব ব্যবধানটা আখির মনে ধীরে ধীরে প্রশ্ন হয়ে জমে উঠেছে। সেদিন রাতটাও ছিল একটু অন্যরকম। আকাশে হালকা মেঘ, হাওয়ায় অদ্ভুত নীরবতা। আকি ছাদে ডেকেছে, নিলয় উপরে উঠল ধীরে চুপচাপ।
ছাদে পৌঁছাতেই দেখলো আখি একা দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত এক শূন্যতা। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। কি হয়েছে? একটা সত্যি কথা বলবেন? কি? আখি একটু থেমে গেল, তার চোখে জমে থাকা প্রশ্নটা এবার ঠোঁটের কাছে চলে এলো। আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? এই প্রশ্নটা ছাদের বাতাস ভারী হয়ে ঝুলে রইল। নিলয় এক মুহূর্ত চুপ, তার মুখে কোনো তাড়াহুড়ো নেই, কোনো হাসিও নেই। নীরবতা ভাঙল, সে ধীরে, ভালো না বাসলে কি করবে? তাহলে বিয়ে ভেঙে দিবেন জোর করে? বিয়ে ঠিক না। নীলয়ের মুখ শক্ত হয়ে গেল, সে এগিয়ে এসে আখির পাশে দাঁড়ালো, তারপর ধীরে, খুব ধীরে আখিকে কাছে টেনে নিল। আখির চোখের পানি মুছিয়ে দিল নিজের হাতে, তার স্পর্শে আখি থমকে গেল। ভালোবাসি আমি তোমাকে। এক মুহূর্ত আখি যেন বিশ্বাস করতে পারছে না, চোখ বড় হয়ে তাকিয়ে আছে তার দিকে। নিলয় আবার বলল, এবার আরো নিচু গলায়, সত্যি বাসি। কিন্তু তার চোখে একটা ভারী ছায়া। সে একটু থেমে আবার বলল, কিন্তু আমার জীবন স্বাভাবিক না আখি, আমি তোমাকে জড়াতে চাই না। কেন? তুমি বুঝবে না। আমার বুঝতে হবে না, আপনি শুধু আমার হয়ে থাকবেন তাতেই হবে। এই কথার পর ছাদের বাতাস যেন থেমে গেল, নীরবতা আরো গভীর হলো। আখি আর কিছু না ভেবে হঠাৎ নিলয়ের দিকে ঝুঁকে গিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। নিলয় এক মুহূর্ত থমকে গেল, তার চোখে বিস্ময় আর ভেতরে জমে থাকা সব দূরত্ব যেন ভেঙে পড়ল। পরের মুহূর্তে সে ধীরে আখিকে নিজের দিকে টেনে নিল, কিন্তু সেই রাতটা আর শব্দে শেষ হলো না। শেষ হলো শুধু দুজনের নীরব অনুভূতিতে, যেটা কেউ বলতে পারে না, শুধু অনুভব করা যায়।